এই লেকচারটা অ্যাকচুয়ালি রিপিট লেকচার। আমি একটি লেকচার 24 এবং 25, এই দুটো লেকচার আমার লেকচারগুলো একটু করাপ্টেড হয়ে গেছিল। হাওয়ার আমি চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্স রাখতে পেরেছি, সো অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি অলরেডি তোমাদের চ্যাপ্টার লেকচার নাম্বার 20 লাস্ট যে 3টা লেকচার দিলাম এই জাস্ট এই উইকে, সেটা হচ্ছে বোধহয় 26, 27, 28, এগুলো বোধহয় আমি ইন দ্য মিন পাঠিয়ে দিয়েছি। হোপফুলি তোমরা পেয়ে গেছো। আর লেকচার 24 এবং 25, 26, 27 দুটো দিয়ে দিয়েছি, ঠিক আছে। 24 এবং 25 এই দুটো লেকচার আমি একসাথে একটা লেকচার দিচ্ছি, এবং এটা তোমাদেরকে আমি আপলোড করে দিব, তোমার টিমসে আমি আপলোড করে দিব। তো আমাদের আমরা শেয়ার শেষ করার পরে আমরা আর্থ প্রেশার শুরু করছিলাম, এবং আর্থ প্রেশারে তোমাদের ডেফিনেটলি খেয়াল আছে যে আমি ঈদের আগে তোমার বোধহয় 2টা লেকচার দিয়েছিলাম। ঈদের আগের সপ্তাহে তোমার শনিবার বোধহয় এবং সোমবার, বুধবার দিই নেই। ওই 2টা লেকচারে আবার পারফেক্ট হচ্ছে আর কি, তোমার ফাইলটা, তোমার ভিডিও ফাইলটা। তো এখন আর তারপরে ঈদের বন্ধের পরে বোধহয় আমি 3টা লেকচার দিলাম, তোমার 26, 27, 28, একটা শনিবার দিলাম, একটা সোম এবং বুধবার, বোধহয় 26 তারিখ, 28 তারিখ, আর বোধহয় কি 24 তারিখ, 24, 26, 28 সব সম্ভবত আর কি। যাই হোক, তো এখন জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি তাহলে এই 2টা লেকচারকে আবার আমি ইনফ্যাক্ট তোমার লেকচার নাম্বার 26-ও আমি বোধহয়, আমি সবসময় কিন্তু দেখবা যে একটা লেকচার দেওয়ার সময় আমি আগের লেকচারটা কিছুটা রিভিউ করি আর কি। তো হয়তো তোমার 26 লেকচারে কিছু রিভিউ আছে, তো প্রথম দিকটা বোধহয় তোমাদের বাদ পড়ে গেছে। সো আমি এই 2টা লেকচারকে একটু ব্রিফলি মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমি হয়তো এই 2টা লেকচার একসাথে শেষ করে দিচ্ছি। সো এবং আমি তোমাদের খেয়াল করবা যে তোমাদের লেকচার নোট নাম্বার 12, ল্যাটারাল আর্থ প্রেশার পার্ট 1, সেখানে তোমার 31টা স্লাইড আছে। আর আমি যেটা লেকচার নোট নাম্বার 13, ল্যাটারাল আর্থ প্রেশার পার্ট 2, সেখানে বোধহয় অ্যারাউন্ড বোধহয় 50 মতো স্লাইড আছে। সেটাও আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি। তো আজকে আমি যে লেকচার দেবো, সো আই উইল বেসিক্যালি কনসেন্ট্রেট অন দ্যাট লেকচার নোট নাম্বার 12, lateral earth pressure part 1, এবং সেখানে there are altogether 31 slides। তো সেটাই আমি একটা লেকচারে শেষ করব। তো তাহলে আমাদের ল্যাটারাল প্রেশার আগে আমরা শিয়ার নিয়ে ডিল করেছি, এবং তখন কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা হরিজন্টাল প্রেশার নিয়ে কাজ করিনি আর কি। ল্যাটারাল প্রেশার, আর্থ প্রেশার, এই যে টার্মটা দেখো, ল্যাটারাল, দ্য প্রেশার ইজ ল্যাটারাল, দ্য প্রেশার ইজ হরিজন্টাল, এবং দ্য প্রেশার ইজ ডিউ টু আর্থ, তোমার এটা সয়েলের প্রেশার, সয়েলের প্রেশার, কিন্তু দ্য প্রেশার ইজ অ্যাক্টিং ল্যাটারালি, ইট ইজ অ্যাক্টিং হরিজন্টালি, দ্য প্রেশার ইজ নট ভার্টিক্যাল। আমরা যখনই আমাদের একটা সয়েলের যে কোনো ডেপথে কিন্তু তুমি যদি একটা সয়েল এলিমেন্ট চিন্তা করো, সেখানে কিন্তু একটা ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেশার আছে, যেটা ফর এক্সাম্পল আমি বললাম যে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস। তাহলে এখন ওই সয়েল এলিমেন্টে কতখানি ল্যাটারাল স্ট্রেস কাজ করবে বা হরিজন্টাল কাজ করবে, সেটা ডিপেন্ড করবে তোমার ওই সয়েলটার কি অবস্থা আছে, এবং সেটা কি একদম রেস্টে আছে, নাকি ইট ইজ অন দ্য ভার্জ অফ ফেলিউর। তো তো যেটা বলতে চাচ্ছি তোমার, যে তুমি if you have a vertical stress on a soil element, so there is also a lateral stress on the soil element, এবং সেই lateral stressটা আমরা কিন্তু নিউমেরিক্যালি বের করতে পারবো, এবং সেটা তোমার দেখবা যে lateral stressটা ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস থেকে ল্যাটারাল ইফেক্টিভ স্ট্রেস কিভাবে বের করে। এখন ল্যাটারাল স্ট্রেসটা কোন কোন সিচুয়েশনে কাজ করে, যখন একটা স্লোপ, একটা নরমাল ন্যাচারাল স্লোপ, সেটা স্টেবল থাকবে সবসময় যদি দ্য স্লোপ ইজ ফ্ল্যাটার, say 1:2 slope, 1:3 slope, 1:5 slope, একটা লোডিং বার্ম, সেখানে ভেরি ফ্ল্যাট স্লোপ, 1:5 স্লোপ, তোমার একটা এমব্যাঙ্কমেন্টের স্লোপ,
বা একটা ন্যাচারাল স্লোপ, হ্যাঁ, সে ভেরি 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 ফ্ল্যাট স্লোপ, সে 1:2, 1:3। তো এই সেই ক্ষেত্রে তোমার you don't need any additional retaining system to retain the soil. The soil itself is stable because of the flat slope. কিন্তু আবার এমন এমন অনেক সময় হয়, তুমি যদি বেশি ফ্ল্যাট স্লোপ করো তাহলে তোমাকে তো হয়তো অনেকখানি তোমার ল্যান্ড লাগবে, এবং ল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। যে কোনো জায়গায় ল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। তখন 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 এমন হয় যে আমি ওই সয়েলটাকে আমি রিটেন করার জন্য আমি ফ্ল্যাট স্লোপটাকে বাদ দিয়ে আমি এটাকে একটু স্টিপ স্লোপ করে ফেললাম। হাউএভার আমি একটা রিটেনিং স্ট্রাকচার আমি ডিজাইন করলাম টু রিটেইন দ্য সয়েল অন এ রিলেটিভলি স্টিপার স্লোপ। হ্যাঁ, স্টিপলার স্লোপ হলেই তোমার স্টিপলার স্লোপে কিন্তু ন্যাচারালি একটা সয়েল থাকবে না, এটা স্লাইড করে যাবে, এটা ফেল করবে। সো এটাকে ধরে রাখার জন্য, ব্যাকফিল্ড ধরে রাখার জন্য তখন তুমি একটা রিটার্নিং সিস্টেম ডিজাইন করবা, একটা রিটার্নিং ওয়াল ডিজাইন করবা। তো এটার প্রিন্সিপাল উদ্দেশ্য হচ্ছে, অবজেক্ট হচ্ছে যে তোমার সয়েলটাকে ধরে রাখা, ব্যাকফিল্ডটাকে রিটেন করা। তাহলে তাহলে ব্যাকফিল্ডটা তাহলে কি করবে? ব্যাকফিল্ডটা তোমার, তুমি যে রিটার্নিং বল ডিজাইন করো, তাহলে ব্যাকফিল্ডটা রিটার্নিং বলের উপর একটা প্রেসার দিবে, একটা থ্রাস্ট দিবে। সো দ্যাট ইজ এ ল্যাটারাল থ্রাস্ট, তাই না? সয়েলের উপর তো এমনি তোমার ভার্টিক্যাল, এটা ওয়েট তো ভার্টিক্যালি কাজ করে, কিন্তু তোমার রিটার্নিং স্ট্রাকচারটা তুমি ডিজাইন করছো কিভাবে, যেটাকে ব্যাকফিল্ডটাকে তুমি ধরে রাখার জন্য। হ্যাঁ, তখন তোমার এই ব্যাকফিল্ডটাকে ধরে রাখতে হলে তোমাকে ধরে রাখতে হলে ধরে রাখতে হলে তখন তোমাকে ওই ব্যাকফিল্ডটা তোমার ওই বলের উপরে, রিটার্নিং স্ট্রাকচারের উপরে একটা ল্যাটারাল প্রেসার দিবে, অথবা একটা ল্যাটারাল থ্রাস্ট দিবে। হ্যাঁ, এবং এই যেমন রিটার্নিং, এই জন্য তোমার রিটার্নিং বল, তাহলে আমার রিটার্নিং বলটা আমরা ডিজাইন করি কি জন্য? ডিজাইন করা হয় কিন্তু টু প্রোভাইড ল্যাটারাল সাপোর্ট টু দ্য সয়েল মাস। হ্যাঁ, এবং তোমাকে রিটার্নিং স্ট্রাকচার, রিটার্নিং ওয়াল ডিজাইন তোমার শিখবা, এটা তোমার আশ্রিত করবা, রিটার্নিং ওয়ালের ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন। আর যে টেকনোলজি তুমি করবা রিটার্নিং ওয়ালের, যে টেকনোলজি ডিজাইন করতে আমরা মিন করি যেটা এটা ফ্যাক্টর সিটিভেট করা, হ্যাঁ, তোমার প্রোতে হিলে মোমেন্ট নিয়ে। তো এগুলো তোমার, আমি জানি না তোমরা অলরেডি রিটার্নিং ওয়াল ডিজাইন করা শিখছো কিনা, স্ট্রাকচারাল ডিজাইন অফ রিটার্নিং ওয়াল। তো এখানে আমরা বেসিক্যালি যে আমাদের মেইন ফোকাস হচ্ছে যে তোমার যে সয়েলে যে ল্যাটারাল প্রেসার দিবে অন দ্য রিটার্নিং স্ট্রাকচার, হ্যাঁ, সেটা নিয়ে ডিল করা। কারণ রিটার্নিং স্ট্রাকচার তোমার কি কি ধরনের আছে? তোমার যেমন রিটার্নিং ওয়াল আছে, শীট পাইল ওয়াল আছে, বেসমেন্ট ওয়াল, বাল্ক হেডস, শোর পাইলস। These are the most commonly encountered retaining structures which support earth masses. এবং এবং একটা রিটার্নিং স্ট্রাকচার করলে তুমি একটা ভার্টিক্যাল স্লোপে তুমি একটা সয়েল রিটেন করতে পারবা। হ্যাঁ, একটা সয়েল একদম ভার্টিক্যাল স্লোপে তুমি করতেছো, তুমি জাস্ট একটা রিটার্নিং স্ট্রাকচার ডিজাইন করলা। সো you can keep the soil in a vertical slope if you design a retaining wall. এবং যদি রিটার্নিং ওয়াল তোমার যে না থাকে, হ্যাঁ, তাহলে তোমার কি হবে? soil masses on the higher side would have a tendency to slide towards the wall or away from the wall, therefore may not be stable. হ্যাঁ, কাজে রিটার্নিং ওয়াল না দিলে তুমি একটা ভার্টিক্যাল স্লোপে তুমি কোনো সয়েল রিটেন করতে পারবে না। এবং proper design এবং construction of retaining structures require a thorough knowledge of the lateral forces that act between the retaining structures and the soil masses. And retaining structure সাথে তোমার soil mass যে ইন্টারঅ্যাকশন হবে, এবং একটা যে ল্যাটারাল ফোর্স দিবে, একটা ল্যাটারাল থ্রাস্ট দিবে, হ্যাঁ, তো সেটার সেই ফোর্সগুলি ব্যাপারে এবং সেই প্রেসারের ব্যাপারে কিন্তু you have to have a very thorough knowledge in order to design the retaining structure. এবং এই ল্যাটারাল ফোর্সগুলি মানে হচ্ছে কিভাবে? This is caused by the lateral earth pressure. This is caused by lateral earth pressure. এবং তাহলে ল্যাটারাল আর্থ প্রেসারটার যদি খুব সিম্পলি ডিফাইন করি, তাহলে আমি কি বলবো? প্রেসার exerted by the soil masses against an engineering structure or acting on the surface of surrounding soil mass is called lateral earth pressure. হ্যাঁ, তুমি একটা সয়েল তুমি রিটেন করছো, একটা ভার্টিক্যাল ওয়াল, তোমার এটা হলো একটা হরিজন্টাল সারফেস, এখানে একটা ব্যাক রিটার্ন করছো, তাহলে তোমার এখানে যে সয়েল আছে, তোমার এখানে এই সয়েলটা তোমার এই ওয়ালের উপরে একটা ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাই করবে বা একটা ল্যাটারাল প্রেসার অ্যাপ্লাই করবে, প্রেসার থেকে ফোর্স আসবে। হ্যাঁ, তুমি এই এরিয়াতে মাল্টিপ্লাই করলে ইউ গেট দ্য প্রেসার। আচ্ছা, এখন দেখো যে তুমি যখন একটা রিটার্নিং স্ট্রাকচার ডিজাইন করবা, তখন তোমার দরকার হবে কি? তোমার দরকার হবে তোমার যে ল্যাটারাল যে ফোর্সটা, সেটার ম্যাগনিটিউড কত বের করা,
এবং সেটা লাইন অফ অ্যাকশন বের করা। ওই ল্যাটারাল ফোর্সটা ওয়ালের এই ল্যাটারাল ফোর্সটা হ্যাঁ এখানে এখানে একটা ব্যাকফিল আছে ল্যাটারাল ফোর্সটা, এবং এখানে তোমার পানিও থাকতে পারে, মেবি ওয়াটার লেভেল, তাহলে তোমার ব্যাকফিলের প্রেশার থাকবে, পানির প্রেশার থাকবে। তোমার যদি এখানে এখানে যদি কোনো সার্চার্জ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমার এখানে একটা সার্চার্জ প্রেশার যেটা ভার্টিক্যালি কাজ করবে, এবং সেখান থেকে আমি আবার ল্যাটারাল প্রেশার বের করতে পারবো। কাজে এখানে কম্বিনেশন অফ forces will act on the wall. In that case, you have to get the total forces acting on the wall, and at the same time the resultant of the line of action of the total force. এগুলা আমাদের বের করতে হয়, এবং এগুলা এই জিনিসগুলি ডিপেন্ড করবে এই যে ল্যাটারাল প্রেশার, এই ল্যাটারাল প্রেশার আর্থ প্রেশারটা বেসিক্যালি ডিপেন্ড করে কাকের উপরে, তোমার সয়েলের ক্যারেক্টারিস্টিক্স উপরে। যে সয়েলটা কি কোয়েশনলেস সয়েল, এটা কি গ্রানুলার ম্যাটেরিয়াল, তাহলে এক ধরনের তোমার তোমার অ্যানালিসিস। তোমার সয়েলটা যদি তোমার কোহেসিভ সয়েল হয় তাহলে তোমার আরেক ধরনের অ্যানালিসিস। অ্যাট দ্য সেম টাইম তোমার তোমার তোমাকে দেখতে হবে যে তুমি তোমার তোমার এইখানে সয়েলটা কোনো যে তোমার রিটেনিং স্ট্রাকচারের উপরে কি ধরনের ডিফর্মেশন, তোমার রিটেনিং স্ট্রাকচার কি ধরনের ডিফর্মেশন হচ্ছে আর কি। এমন হতে পারে যে তোমার রিটেনিং ওয়াল ইজ স্টেবল, দেয়ার ইজ নো ডিফর্মেশন। হ্যাঁ, একটা হতে পারে যে ওয়ালটা তোমার তোমার সয়েলের থেকে অ্যাওয়ে তোমার এটা মুভ করতেছে, এবং তখন তোমার কি হবে, ল্যাটারাল এক্সপানশন হবে। হ্যাঁ, ল্যাটারাল এক্সপানশন মানে ডিফর্মেশন হচ্ছে তোমার স্ট্রেনটা হচ্ছে তোমার ল্যাটারাল স্ট্রেন, মানে হরিজন্টাল স্ট্রেন। হ্যাঁ, এবং অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, তখন হবে কি তোমার যদি ওয়াল অ্যাওয়ে যদি মুভ করে তখন এটাকে বলছে আমার ল্যাটারাল এক্সপানশন। আর এমন হতে পারে যে যে ডিফর্মেশন অফ স্ট্রাকচার টুয়ার্ডস দ্য সয়েল। হ্যাঁ, এটা ওয়ালটা তোমার একটা হতে পারে তোমার ওয়ালটা তোমার এইদিকে মুভ করতে পারে। হ্যাঁ, এটা এদিকে মুভ করতে পারে, which is away from the backfill। আর হতে পারে তোমার ওয়ালটা তোমার towards the backfill, এদিকে মুভ করতে পারে। হ্যাঁ, এদিকে মুভ করতে পারে, so towards the backfill। যদি এদিকে মুভ করে তাহলে কি হবে, এই যে খুব ইম্পর্টেন্ট, দিস আর ভেরি ভেরি কি পয়েন্টস। তখন হবে তোমার ল্যাটারাল এক্সপানশন। আর towards the backfill যদি মুভ করে তাহলে হবে তোমার ল্যাটারাল কন্ট্রাকশন, কাজে এটা বেসিক্যালি একটা it has become a solid structure interaction problem, এবং which is a very complex solid structure interaction problem is a very complex problem। হ্যাঁ, এবং এটা ডিপেন্ড করবে on the flexibility wall, এবং এর জন্য আমরা সিম্পলিফাই করি ফেলি আর কি। solid structure interaction problem এগুলা তোমার অনেক তোমার তোমার কম্পিউটার সফটওয়্যার দিয়ে এগুলাকে তোমার সলভ করতে হয় আর কি। হ্যাঁ, there number of softwares to analyze solid structure interaction problems। কাজে এখানে এটাকে আমরা আমাদের সুবিধার জন্য আমরা কি করি, রিটেনিং স্ট্রাকচারটাকে আমরা ধরে নিই রিজিড। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিই রিজিড, তাহলে তোমার এই সলিড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন প্রবলেমটা তোমার নেগলেক্ট হয়ে যাবে। সো আমাদের এটা আমরা ধরে নিচ্ছি our রিটেনিং স্ট্রাকচার ইজ রিজিড। এবং এখানে দেখো যে আমরা ধরো আমরা একটা 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 ওয়াল ধরতেছি। ধরো ফর এক্সাম্পল আমি একটা ওয়াল ধরলাম, একটা ওয়াল। হ্যাঁ, এটা হাইট হচ্ছে h। হ্যাঁ, তোমার তার একটা এলিমেন্ট, তাহলে এখানে ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস কত, ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেসার সিগমা প্রাইম ভি। তাহলে এখানে ল্যাটারাল কত হবে, ল্যাটারাল স্ট্রেস কত হবে, সেটা ডিপেন্ড করবে এই ওয়ালের ডিফরমেশনের উপর। এখন ধরো তোমার যে তোমার তাহলে যে কোনো ডেপথে একটা ডেপথ অফ জেড, তোমার সিগমা ভি প্রাইম হচ্ছে তোমার গামা জেড। তাহলে সেখানে তোমার সিগমা প্রাইম এইচ ল্যাটারাল ইফেক্টিভ স্ট্রেস অথবা ইফেক্টিভ হরিজন্টাল স্ট্রেসটা কত হবে। হ্যাঁ, সেটা হবে তোমার there is always a ratio between the sigma prime h and sigma prime v। এই যে রেশিও between the effective horizontal stress to effective vertical stress, সেই রেশিওটাকে আমরা বলছি কি সে টার্ম which is a dimensional parameter k, এবং সেটা বলা হচ্ছে coefficient of lateral earth pressure। তাহলে তোমার sigma prime h টা কত হবে, sigma prime h will be equals to k multiplied by sigma prime v। কাজে তোমার ল্যাটারাল প্রেসার, ইফেক্টিভ ল্যাটারাল প্রেসারের ডেফিনিশন হচ্ছে তুমি যদি ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেসার জানো, সেটাকে তুমি কে দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ গেট দ্য ইফেক্টিভ হরিজন্টাল প্রেসার অর ইফেক্টিভ ল্যাটারাল প্রেসার। সো দ্যাট ইজ দ্য ল্যাটারাল আর্থ প্রেসার সিগমা প্রাইম এইচ। এখন এই কে ভ্যালুটা তোমার তিনটা সিচুয়েশন আছে, তিনটা কেস আছে আর কি। হ্যাঁ, তোমার যেমন আগে আমি মেনশন করলাম যে ওয়ালে কোনো ডিফর্ম হচ্ছে না, ওয়ালটা অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল ডিফর্ম করছে, ওয়ালটা টুয়ার্ডস দ্য ব্যাকফিল ডিফর্ম করছে, এবং অ্যাকর্ডিংলি তোমার কে ভ্যালুগুলি চেঞ্জ হবে, এবং কে এর নোমেনক্লেচারটাও চেঞ্জ হবে। তো কে হচ্ছে একটা জেনারেল টার্ম which is coefficient of earth pressure। এখন দেখো আমার এবং এই কে ভ্যালুটা আর কি, দিস কোএফিসিয়েন্ট অফ প্রেসার, এটা যত বেশি হবে
এটা বেশি হওয়া মানে কি, এটা বেশি অর্থ হচ্ছে তোমার সিগমা প্রাইম এইচ বেশি হওয়া, তাই না? সিগমা প্রাইম ভি যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি কনস্ট্যান্ট থাকে, কে ভ্যালু যত বেশি হবে সিগমা প্রাইম এইচ তত বেশি হবে। কাজে কে ভ্যালু যত বেশি হবে তোমার বেয়ারিং ক্যাপাসিটি তত তত বাড়বে। হ্যাঁ, স্লোপ স্টেবিলিটি তত ডিক্রিজ করবে, স্লোপ উইল বি লেস স্টেবল, ল্যাটারাল আর্থ প্রেশার অ্যাক্টিং অন দ্য স্ট্রাকচার উইল ইনক্রিজ। এটা ভেরি অবভিয়াস, তাই না? কে কে বেড়ে গেলে সিগমা প্রাইম ভি সেম থাকলে সিগমা প্রাইম এইচ ল্যাটারাল প্রেশার বেড়ে যাবে। স্কিন ফ্রিকশন ইন ডিপ ফাউন্ডেশন ইনক্রিজ। এটা তোমরা যখন ডিপ ফাউন্ডেশন ডিজাইন করবা, যখন ফোর্থ ইয়ারে তোমার ডিজাইন অফ ফাউন্ডেশনে, তখন তুমি দেখবে যে স্কিন ফ্রিকশন এটা হলো একটা পার্ট অফ বিয়ারিং ক্যাপাসিটি অফ এ পাই। স্কিন ফ্রিকশনটা তোমার এটা বেড়ে যায়, হ্যাঁ, due to increase in the value of K, settlement কমে যায়। হ্যাঁ, সিসমিক লিকুইফেকশন অনেক কম হয়। হ্যাঁ, there is less likely that seismic liquefaction will occur, এবং সয়েল ইমপ্রুভমেন্ট খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ল্যাটারাল প্রেশার যদি বেশি বেড়ে যায় তখন সয়েল ইমপ্রুভমেন্ট, তোমার সয়েল ইমপ্রুভমেন্ট ইজ এগেন এ ভেরি বিগ টপিক ইন সয়েল মেকানিক্স ইন ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। সো সয়েল ইমপ্রুভমেন্ট তখন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, একটা সয়েল ইমপ্রুভমেন্ট আমরা কখন করি? সয়েল ইমপ্রুভমেন্ট করি আমরা ফর ভেরি লুজ স্যান্ড, ফর ভেরি সফট ক্লে, সেই জন্য আমরা সয়েল আমরা করি। কাজেই তোমার কে ভ্যালুটা তোমার it affects a number of geotechnical behavior. হ্যাঁ, বেয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাবে, বেড়ে গেলে স্টেবিলিটি কমে যাবে, ল্যাটারাল প্রেশার বেড়ে যাবে, স্কিন ফ্রিকশন ইন ডিপ ফাউন্ডেশন পাইলে এটা বেড়ে যাবে, সেটেলমেন্ট কমে যাবে, সিসমিক লিকুইফেকশন হবে না। হ্যাঁ, সয়েল ইমপ্রুভমেন্ট তোমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার করা। হ্যাঁ, বেসিক্যালি তোমার সয়েল ইমপ্রুভমেন্ট হতে লাগবেও না যদি কে ভ্যালু বেশি বেশি বেড়ে যায়। এখন এই তিনটা কিছু খুব 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 ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো তোমার এখানে তোমার একটা সয়েল এলিমেন্ট জেড ডেপথে, এখন তোমার যদি এটা যদি এখানে যদি কোনো ডিফর্মেশন না হয়, কেস 1 যেটা বলছি, দেখো কেস 1টা আমি এখানে দেখাই তোমাদের, আমি আবার ব্যাক করবো। কেস 1 যে রিটেনিং ওয়ালটা স্ট্যাটিক। হ্যাঁ, it does not move either to the right or to the left of its initial position. In this case, the soil will be in a state of static equilibrium or elastic equilibrium, এবং no part of the soil has failed. তাহলে এই সিচুয়েশনে কেস 1 যেটা, যে তোমার রিটেনিং ওয়ালটা একদম স্থির আছে, এটা স্ট্যাটিক আছে, এটা টুয়ার্ডস লেফট টুয়ার্ডস রাইট মুভ করতেছে না, এবং এই পার্টিকুলার কেসে দ্য সয়েল বি ইন স্টেট অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অর ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, এবং এই যে ব্যাকফিল যেটা রিটেন করছে, এর কোনো পার্টি তোমার এটা ফেল করে নাই, তখন আমরা বলি ইট ইজ অ্যাট রেস্ট প্রেশার। তখন তোমার ওখানে যে ল্যাটারাল প্রেশারটা কাজ করবে সেটাকে বলা হচ্ছে অ্যাট রেস্ট প্রেশার, এবং অ্যাকর্ডিংলি তোমার ওখানে যে কে ভ্যালুটা হবে সেটাকে বলা হচ্ছে কোফিশিয়েন্ট অফ earth pressure at rest or at rest coefficient of pressure। এবং তখন তুমি দেখো যে তখন যদি কোনো ডিফারেন্স না হয়, তাহলে সিগমা প্রাইম এসটাকে আমি কি হবে, ইট উইল বি ইকুয়ালস টু K0 সিগমা প্রাইম ভি, এবং এই K0কে বলা হচ্ছে at rest coefficient of pressure অথবা coefficient of earth pressure at rest। হ্যাঁ, কাজে এই হচ্ছে তোমার this is the magnitude of lateral earth pressure in the first case when there is no deformation, there is no movement of the wall, there is no failure of the soil, there is no lateral inling, there is no movement, nothing। এবং এটা কোন ধরনের কেসে হয়, তুমি যদি একটা ইয়ে করো, একটা কোথায় তোমার ফর এক্সাম্পল তুমি যদি একটা বেসমেন্ট স্ল্যাবে যদি রিটেন ওয়াল করো, তাহলে তোমার যে বেসমেন্ট স্ল্যাবটা, যে বেসমেন্ট রিটেনিং ওয়ালটা, that is rested against the movement by the basement slab at the top। তোমার বেসমেন্ট রিটেনিং ওয়ালে টপে একটা বেসমেন্ট স্ল্যাব থাকে, so which is rigid, so there is no movement of the retaining wall, so that is at rest condition। এবং একইভাবে তোমার একটা ব্রিজ অ্যাপার্টমেন্ট ওয়ালে, তোমার the bridge abutment wall is rested at the top by the bridge slab। অ্যাপার্টমেন্ট ওয়ালের সাথে তোমার টপে আছে ব্রিজ স্ল্যাব, কাজে which is a rigid structure, কাজে তোমার অ্যাপার্টমেন্ট ওয়াল এখানে কোনো ডিফর্মেশন হবে না, এখানে কোনো ইল্ডিং হবে না। so that is situation of at rest condition। হ্যাঁ, so আমাদের কেস 1 যেটা বললাম সেটা হলো, so this is so this is at rest condition, এবং তখন আমি বলি the lateral earth pressure is at rest lateral pressure, এবং তখন যে কোফিশিয়েন্টটা হয় কেটা, যে রেশিও বিটুইন দ্য ইফেক্টিভ হরিজন্টাল প্রেশার টু ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেশার, সেই কেটাকে আমরা বলি K0। আচ্ছা, সেকেন্ড কেস ধরো যে এমন হতে পারে যে তোমার এই ওয়ালটা তোমার এই অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল, এটা হলো ব্যাকফিল, দিস ইজ ব্যাকফিল, the wall is there is tendency of the wall
to move away from the backfill, এবং at a certain level তোমার সিচুয়েশন তোমার এই তোমার সয়েলটা ফেল করে গেল, the backfill material has failed, তখন কি হয় তোমার এই ক্ষেত্রে তোমার একটা ওয়েজ ফর্ম হয়, সেই ট্রায়াঙ্গুলার ওয়েজ ABC, এবং তখন এই ওয়েজটা তোমার এবং this is the failure line, this is the failure line, this is the failure plane rather. So এই failure planeটা তখন তোমার এই সয়েল মাসটা এই failure plane নিচের দিকে মুভ করে, এই ওয়েজটা তোমার এই নিচের দিকে মুভমেন্ট হবে। হ্যাঁ, the movement of the failure wedge is down the failure plane, এবং রেজিস্টিং ফোর্সটা কোন দিকে কাজ করবে, উপর দিকে কাজ করবে। এবং এখানে এই যে failure planeটা সেটা তোমার এই যে হরিজন্টাল, এটাকে আমরা বলবো কি, এটাকে this will be termed as the major principal plane or minor principal axis, এবং এই failure planeটা major principal plane-এর সাথে তোমার 45 ডিগ্রি প্লাস 5'/2 অ্যাঙ্গেল করবে, এবং এই 5' হচ্ছে তোমার এই ব্যাকফিল ম্যাটেরিয়ালের ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবং এটা তুমি কোথায় বের করবা, তুমি সিও ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট থেকে অথবা সিডি ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট থেকে। তাহলে এখানে চারটা কি পয়েন্ট, একটা হচ্ছে তোমার, এবং এখানে যখন অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল যখন মুভ করবে, তখন এখানে তোমার কি হবে, ল্যাটারাল কি এখানে হবে তোমার এই যে মুভমেন্টাল ডেল্টা এ, যেটাকে বলা হচ্ছে ডেল্টা এ, দ্যাট ইজ ল্যাটারাল এক্সপানশন। হ্যাঁ, ল্যাটারাল এক্সপানশন, এখানে কিন্তু কোনো ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে না, কিন্তু all the deformations are lateral, এবং এই কেসে তোমার এটা কি হবে, তোমার ল্যাটারাল এক্সপানশন হবে সয়েলের। হ্যাঁ, ডেল্টা এল এ, এবং এই ক্ষেত্রে আমাদেরকে বলি দ্য সয়েল ইজ আন্ডার অ্যাক্টিভ কেস। হ্যাঁ, ইট ইজ অ্যাক্টিভ কেস, এবং এখানে যে ল্যাটারাল প্রেসার কাজ করছে সেটাকে বলা হয় অ্যাক্টিভ আর্থ প্রেসার। এবং এখানে তোমার এই সয়েলটা কিন্তু তখন তোমার কি হিসেবে থাকবে, তখন কি এটা কি ইলাস্টিক ইকুইলিব্রিয়াম থাকবে, অথবা কি এটা কি ইয়ে থাকবে। হ্যাঁ, যেটা আমি ইয়ের বেলা যেটা বলা হয়েছিল K0 কন্ডিশনে, এটা কি তখন তোমার কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে, অথবা ইলাস্টিক থাকবে না, এটা ইলাস্টিক থাকবে না, স্ট্যাটিক থাকবে না, এটা তখন থাকবে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, এখানে একদম পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম ফেল করে যাবে। হ্যাঁ, এটা এখানে তোমার এই যে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম থাকবে, এবং প্লাস্টিক ইকুইলিব্রিয়াম ডেফিনিশন হচ্ছে তোমার যে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম অর্থ হচ্ছে তোমার যে এভরি পয়েন্ট in the soil mass is on the verge of failure. হ্যাঁ, প্রত্যেকটা soil mass প্রত্যেকটা পয়েন্ট is on the verge of failure, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি অ্যাক্টিভ আর্থ প্রেসার। হ্যাঁ, অ্যাক্টিভ আর্থ প্রেসার, তখন তোমার এই তাহলে রেশিও কি হবে, সিগমা প্রাইম এইচ বাই সিগমা ভি, এই রেশিও তোমার কে এ, কাজে কে এটাকে আমরা হচ্ছে কোফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার কোফিশিয়েন্ট। ওটাকে কেজিকে বলছিলাম আমরা, কেজিকে আমরা কি বলছিলাম, কেজিকে বলছিলাম তোমার হলো at rest coefficient of earth pressure অথবা coefficient of earth pressure at rest, এটাকে বলা হচ্ছে active earth pressure coefficient। তাহলে কাজে এখানে কিন্তু চারটা তোমার কি ফিচার্স যদি আমি বলি আর কি, চারটা কি ফিচার্সের মধ্যে কি বলো, একটা হচ্ছে তোমার away from the backfill মুভ করবে, একটা তোমার ল্যাটারাল এক্সপানশন হবে, তোমার এখানে 45 ডিগ্রি প্লাস 5/2 অ্যাঙ্গেল করবে, তারপরে তোমার এখানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা এটা তোমার কিছু থাকবে, এটা থাকবে তোমার প্লাস্টিক ইকুইলিব্রিয়াম থাকবে। হ্যাঁ, তোমার এই কি পয়েন্টগুলো অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল মুভমেন্ট হবে, ল্যাটারাল এক্সপানশন হবে, প্লাস্টিক ইকুইলিব্রিয়াম থাকবে, এবং তোমার এর সাথে কত অ্যাঙ্গেল করবে, 45 ডিগ্রি প্লাস 5'/2 অ্যাঙ্গেল করবে, কার সাথে, মাইনর প্রিন্সিপাল অ্যাক্সিস অথবা মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে। আর থার্ড যেই কেসটা আর কি, সেখানে তোমার কি হবে, সেখানে তোমার হবে ফিগারে যাই আমি, সেখানে তোমার হবে এই কেসটা দেখো, এখানে তোমার এই টুয়ার্ডস দ্য ব্যাকফিল, এটা মুভমেন্ট অর রোটেশন ইজ টুয়ার্ডস ব্যাকফিল। হ্যাঁ, ডেল্টা এলপি টুয়ার্ডস দ্য ব্যাকফিল মুভ করছে, তাহলে তোমার এখানে এই সয়েলটা তোমার কি ল্যাটারাল কম্প্রেশন হবে, তাহলে এই সয়েলে তোমার ল্যাটারাল কম্প্রেশন হবে অথবা ল্যাটারাল কন্ট্রাকশন হবে, এই ফেলিউর ওয়েজটা তোমার উপর দিকে মুভ করবে, আর রেজিস্টিভ ফোর্সটা নিচে দিকে কাজ করবে, এবং তখন এটা হয়ে যাবে তোমার এটা খেয়াল করবা যে অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে কিন্তু যখন ফেল করে, তখন মেজর প্রিন্সিপাল সিগমা 1 প্রাইম ইজ মাচ হায়ার দেন সিগমা 3 প্রাইম। হ্যাঁ, যার জন্য the soil is under compression, the soil is under compression, যার জন্য এটা হরিজন্টাল মেজর প্রিন্সিপাল প্লেন অথবা মাইনর প্রিন্সিপাল অ্যাক্সিস। আর কিন্তু যখন তোমার ল্যাটারাল তোমার প্যাসিভ প্রেসার যখন ফেল করে, টুয়ার্ডস দ্য ব্যাকফিল যখন মুভ করে, তখন তোমার এখানে ল্যাটারাল কন্ট্রাকশন হয় অথবা ল্যাটারাল কম্প্রেশন হয়,
তখন তখন ইন দ্যাট কেস এই 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 যে এই হরিজন্টাল লাইনটা দিস বিকাম দ্য মাইনর প্রিন্সিপাল প্লেন অথবা মেজর প্রিন্সিপাল অ্যাক্সিস, এবং এর সাথে তোমার ফেলিউর প্লেন অ্যাঙ্গেল হবে 48 ডিগ্রি মাইনাস 5m2। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস। এবং এটা এটা এই ওয়েস্টটা কোন দিকে মুভ করে, উপর দিকে মুভ করবে। রেজিস্ট্রিং ফোর্স কোন দিকে কাজ করে, নিচে দিকে কাজ করবে। সব সব দেখছো, এটা এটা বাম দিকে, এটা ডান দিকে। এখানে 48 ডিগ্রি প্লাস 5m2, এখানে 48 মাইনাস 5m2। এটা নিচে, এটা উপর দিকে মুভ করবে, এটা নিচে দিকে মুভ করবে। এখানে হবে ল্যাটারাল এক্সপানশন, এখানে হবে ল্যাটারাল কন্ট্রাকশন অথবা কম্প্রেশন। এবং তখন যে রেশিও between the effective horizontal stress and the effective vertical stress, সেটাকে আমরা বলছি কেপি, which is coefficient of, সেটাকে বলছে প্যাসিভ আর্থ প্রেসার কোফিশিয়েন্ট। সেটাকে বলা হচ্ছে তোমার প্যাসিভ আর্থ প্রেসার কোফিশিয়েন্ট। এই কেসটা, হ্যাঁ, তোমার এই যে কেপি, তখন তখন কি হয়েছে, কেপি কেপি ইজ এ রেশিও অফ সিগমা প্রাইম এইচ বাই সিগমা প্রাইম ভি। এবং এটা কিন্তু তোমার এর সাথে কি অ্যাঙ্গেল করবে, 48 ডিগ্রি মাইনাস 5m2। এখানে বলে একটা মাইনাস বেশি এসে নেবে, হ্যাঁ। আর এখানে তোমার সিগমা প্রাইম এইচ কি হবে, কেপি গামা জেড, হ্যাঁ, তখন হয়ে যাবে কেপি গামা জেড। হ্যাঁ, তাহলে তাহলে you know understand the active earth pressure phenomenon and the passive earth pressure phenomenon and the earth pressure phenomenon, হ্যাঁ। যেগুলা কিন্তু ডিফারেন্ট, একটা নো ডিফর্মেশন away from the wall towards the wall, lateral expansion, lateral compression, 48 ডিগ্রি প্লাস 5m2, 40 ডিগ্রি মাইনাস 5m2। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার যখন তোমার ল্যাটারাল প্রেসারে যখন ইয়ে করে, যখন ল্যাটারাল অ্যাক্টিভ আর্থ প্রেসার হয়, তোমার এই সবসময় এটা এটা আমি পরে ফিগারে দেখবো তোমরা, যে এই ভ্যালুটা কিন্তু অনেক অনেক কম হয় আর কি। এটা অনেক অল্প ল্যাটারাল এক্সপানশনই কিন্তু ওয়ালটা ফেল করে, হ্যাঁ, সয়েলটা ফেল করে। কিন্তু যখন অ্যাক্টিভ আর্থ প্রেসার ফেল করে, which is a failure under extension, তখন কিন্তু এই ভ্যালুটা কিন্তু কমপ্লিটলি অনেক বড় হয়। এটা যদিও এখানে ফিগার দেখানো হয় নাই, অ্যাকচুয়ালি দ্য ডেল্টা এলপি ইজ মাচ হায়ার টু ইনিশিয়েট passive earth failure, but delta LA, which is the deformation, lateral deformation for active failure, which is comparatively much less compared with the ডেল্টা এলপি, হ্যাঁ। ডেল্টা এলএ কিন্তু সবসময় ডেল্টা এলপি হচ্ছে অনেক কম হয়। এখন এটা 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 দেখো যে এটা 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 তো অলরেডি আমি আমি বললাম, হ্যাঁ, যে এখানে 45/2 করে তোমার, এটা মেজর প্রিন্সিপাল প্লেন, এখানে এটা মেজর প্রিন্সিপাল প্লেন। আর টিল্ট হচ্ছে তোমার, এটা এদিকে টিল্ট হচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য এদিকে টিল্ট হচ্ছে, এটা টুয়ার্ডস দ্য ব্যাকফিল্ড টিল্ট হচ্ছে, হ্যাঁ। এটা হলো প্যাসিভ কন্ডিশন, এটা হলো অ্যাক্টিভ কন্ডিশন। তাহলে এটা হলো ফেলিউর ওয়েজের তোমার সিচুয়েশন গুলি, তোমার অ্যাক্টিভ স্টেটে এবং প্যাসিভ স্টেটে। ফেলিউর ওয়েজটা এটা নিচে দিকে মুভ করবে, ফেলিউর ওয়েজটা এখানে উপর দিকে মুভ করবে। এখানে হরিজন্টাল সঙ্গে অ্যাঙ্গেল হবে 48 ডিগ্রি মাইনাস 5m2, এখানে 45 ডিগ্রি প্লাস 5m2। আর এখানে জাস্ট উল্টো দেখছো, এখানে 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 হরিজন্টাল অ্যাক্সিসটা মেজর প্রিন্সিপাল প্লেন, এখানে এটা হচ্ছে তোমার মেজর ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে তোমার মেজর প্রিন্সিপাল প্লেন। এটা চেঞ্জ হয়ে যায় তোমার ইয়েতে, তোমার যখন when the soil is under compression, তখন horizontal axis টা মেজর প্রিন্সিপাল প্লেন or minor principal axis। আর যখন when the soil is under tension, যখন তোমার sigma 3 prime is higher than sigma 1 prime, তখন তোমার horizontal axis টা হয়ে যায় তোমার minor principal plane অথবা মেজর প্রিন্সিপাল অ্যাক্সিস, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসটা হয়ে যায় তোমার মেজর প্রিন্সিপাল প্লেন। দেখছো যেখানে ভার্টিক্যাল অ্যাক্সিসটা মেজর প্রিন্সিপাল প্লেন হয়ে যাচ্ছে। আর এখানে তোমার দেখো ফেলটা কিভাবে করে, তোমার সয়েলটা আছে তোমার এখানে, হ্যাঁ, তুমি এখানে আস্তে আস্তে কমাচ্ছ, তোমার ল্যাটারাল এটা ব্যাকফিল্ড সয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল্ড মুভ করতেছে, কাজেই এটা এখন সয়েল ফেল করে নাই, এটা ফেল করে নাই, এখানেও সয়েল ফেল করে নাই। কিন্তু যখন এটা এই মোহর কুলম টাচ করলো, দ্য সয়েল হ্যাজ ফেইল, ইট ইজ ফর কোয়েশনলেস সয়েল, হ্যাঁ, দ্য সয়েল হ্যাজ ফেইল। এবং কিন্তু অ্যাট ফেলিউর তোমার সিগমা ভি প্রাইম ইজ মাচ হায়ার দেন সিগমা এইচ প্রাইম, মানে এবং দিস ইজ দ্য অ্যাক্টিভ প্রেসার অ্যাট ফেলিউর, হ্যাঁ। অ্যাক্টিভ প্রেসার বলে এটা আমরা ফেলিউর মিন করি, কাজে এখানে সিগমা ভি is higher than sigma a। আর যখন ল্যাটারাল আর্থ প্রেসার ফিল করবে, তখন তুমি এটাকে ওয়ালটা টুয়ার্ডস দ্য ব্যাকফিল প্রেস করতেছে, কাজে তোমার এটা স্টেবল, এটা এখনো ফেল করে নাই, এবং এটা এখানে টাচ করলো, দ্য সয়েল হ্যাজ ফেল। এবং এটা দেখো এটা অনেক বেশি লাগতেছে, কিন্তু সিগমা এখানে এই ডিফারেন্স দেখো অনেক বেশি, এখানে দেখো অনেক কম, কাজে এখানে তোমার ডিফরমেশন অনেক কম হবে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল, এখানে ডিফরমেশন টুয়ার্ডস দ্য ব্যাকফিল অনেক বেশি হবে, যেটা আগেই বুঝলাম যে ডেল্টা এল এ ইজ মাচ লেস দেন ডেল্টা এল পি, হ্যাঁ। এবং এখানে তোমার সিগমা ভি প্রাইম ইজ মাচ লেস দেন সিগমা প্রাইম পি, কাজেই মেজর প্রিন্সিপালটা তোমার হচ্ছে কম, হ্যাঁ, মাইনর হচ্ছে কম, সো ইট ইজ আন্ডার এক্সটেনশন। এবং 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 এই দিস ইজ দ্য প্যাসিভ আর্থ প্রেসার, হ্যাঁ।
আর আর তোমার K0 কোথায়? K0 ইজ সামওয়্যার, এখানে কোথাও কোনো এক জায়গায় K0 আছে, সিগমা প্রাইম। হ্যাঁ, তোমার at rest pressure is somewhere here, হ্যাঁ, which is K0 times sigma v। এটা কিন্তু sigma v চেয়ে কম হবে। K0 তো তোমার less than 1, কাজে K0 যদি 0.5 হয় তাহলে sigma v into 0.5, কাজে এটা কম হবে। হ্যাঁ, তোমার at rest pressure is less than sigma v prime, sigma a is less than sigma v prime, but sigma p is much higher than sigma prime v। এটা এটা এখানে দেখানো হচ্ছে, দেখছো? এই দেখো, এই যে এটা দেখো, this is at rest pressure, this is lateral, this is active earth pressure, this is passive earth pressure। এই যে তোমার, তাহলে তোমার কি দেখছো, তোমার at rest থেকে তোমার অ্যাক্টিভ আর প্যাসিভ ফিলে যেতে তোমার কতখানি যাওয়া লাগছে, এই এতটুকু। হ্যাঁ, অনেকখানি স্ট্রেস তোমাকে তোমাকে যেতে হচ্ছে আর কি। আর এখান থেকে এখানে দেখো কতটুকু, অল্প। এবং এখানে এখান থেকে যখন এখানে যাবে তখন কি হবে, ল্যাটারাল এক্সপানশন হবে। আর এখান থেকে যখন এখানে যাবে তখন ল্যাটারাল কম্প্রেশন বা কন্ট্রাকশন হবে। এবং তোমার এখানে তোমার ডেল্টা এলপি উইল বি মাচ হায়ার দেন ডেল্টা এল এ। এখান থেকে যখন এখানে যাবে তখন হবে ডেল্টা এল এ, আর এখান থেকে যখন এখানে যাবে তখন হবে ডেল্টা এলপি। এবং সেই ফিগারে তুমি এখানে দেখানো হচ্ছে, দেখো তোমার এখানে এখানে এটা যদি এটা ভার্টিক্যাল অ্যাক্সিস হয়, যদি আর্থ প্রেসার, তাহলে এখানে 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 অ্যাক্সিস প্রেসার হচ্ছে এটা, তখন there is no deformation is zero, এটা ডিফর্মেশন অ্যাক্সিস, হ্যাঁ, ওয়াল টিল্ট অর ডিফর্মেশন। কাজেই ল্যাটারাল প্রেসার এই হলো তোমার সিনারিওটা। তোমার তোমার এখানে এখানে এসে তোমার এটা ফেল করতেছে, এখানে এসে এটা ফেল করতেছে। কাজেই তোমার এখান থেকে একটু কিছু তোমার ডেল্টা এল এ, এটাকে আমরা এইচ দিয়ে ভাগ করে এটাকে নরমালাইজ করা হয়েছে। হ্যাঁ, আর এখান থেকে একটু হচ্ছে তোমার ডেল্টা এলপি, এটা ডেল্টা এল এটা নরমালাইজ করা হয়েছে। তুমি এখানে দেখতেছো যে দেখো এই ভ্যালুটা অনেক বেশি, এইগুলো অনেক কম, তাই না? এগুলোটা অনেক কম। যে ডেল্টা এল এ বাই এইচ ইজ মাচ লেস দ্যান ডেল্টা এলপি বাই এইচ। এটা ইচ্ছে করলে আমরা শুধু ডেল্টা এল এ তো ড্র করতে পারি, তাই না? তোমার তুমি এখানে এটাকে নরমালাইজ করছো, এটা 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 ডাইমেনশনলেস হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা বলি নরমালাইজেশন। হ্যাঁ, যেহেতু ইঞ্জিনিয়ারিং আমরা অনেক কিছু তোমার ভাগ করে এটাকে নরমালাইজ করে ফেলি। হ্যাঁ, ভ্যালুটাকে ছোট ছোট করে ফেলা হয় আর কি। হ্যাঁ, এবং নরমালাইজ বিহেভিয়ারটা তোমার ইন্টারপ্রিট করতে খুব ইজি হয় আর কি। তুমি দেখছো, তোমার দেখো এখানে এই ভ্যালুটা কত কত দেখছো, এই ভ্যালুটা কত বেশি, এই ভ্যালুটা অনেক কম। এবং এটারই একটা, এটা সেম এটা এটা এখানে তোমার এটা ডিসপ্লেসমেন্ট আঁকা হচ্ছে। দেখো এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, মাত্র একটু ডিসপ্লেসমেন্ট টু ইনিশিয়েট অ্যাক্টিভ ফেলিউর। আর এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে কতখানি হয়েছে, এতটুকু, টু ইনিশিয়েট প্যাসিভ ফেলিউর। কাজে ডিসপ্লেসমেন্ট অথবা টিল্ট তোমার প্যাসিভে অনেক বেশি লাগে। প্যাসিভ ফেলিউর তোমার অনেক বেশি তোমার ল্যাটারাল কন্ট্রাকশন বা কন্ট্রাকশন হতে হয় আর কি। কিন্তু অ্যাক্টিভ আর্ট ফিলে খুব ইজিলি হয়ে যায়। অল্প ল্যাটারাল এক্সপানশনে কিন্তু তোমার একটা ব্যাকফিল ম্যাটেরিয়াল তোমার অ্যাক্টিভ স্টেটে ফেল করে যায়। তো এটা আমি কভার করছি। হ্যাঁ, এটাও দেখালাম যে কেস 1 ইজ অ্যাট রেস্ট প্রেসার, কেস 2 ইজ অ্যাক্টিভ আর্থ প্রেসার, আর কেস 3 ইজ প্যাসিভ আর্থ প্রেসার। এবং এখান থেকে দিস ইজ দ্য সামারি যে অ্যাট রেস্টে তোমার there is no deformation, অ্যাট রেস্টে there is no deformation, কোনো ডিফর্মেশন হবে না। তোমার যখন অ্যাক্টিভ আর্থ প্রেসার হবে তখন তোমার ল্যাটারাল এক্সপানশন হবে, যখন প্যাসিভ আর্থ প্রেসার যখন ফেল করবে তখন ল্যাটারাল কম্প্রেশন অথবা কন্ট্রাকশন হবে। এবং এই ভ্যালুগুলি তুমি দেখছো, যে এই ভ্যালুগুলি তুমি এটাই খেয়াল করো, দেখো সবসময় কিন্তু ফর দ্য সেম টাইপ অফ সয়েল দিস ভ্যালু ইজ মাচ হায়ার দেন দিস ভ্যালু। এখানে দেখো এটা 6 গুণ। হ্যাঁ, এখানে দেখো এটা প্রায় দ্বিগুণ, এটা এখানে প্রায় দ্বিগুণ, এটা এখানে প্রায় দ্বিগুণ। কাজে এখান থেকে ইটস ভেরি অবভিয়াস যে ডেল্টা এলপি ইজ অলওয়েজ মাচ হায়ার দেন ডেল্টা এলএ। এবং লুজ স্যান্ডের ভ্যালুগুলো দেখো, ভ্যালুগুলো কিন্তু খুব বেশি না, 0.001। হ্যাঁ, 0.02%, তাই না? ডেল্টা এইচ মানে এইচ এর 2%, তাই না? 2% 0.02। ডেল্টা এইচ এর দেখো 1%ও যদি তোমার ল্যাটারাল হয় তাহলে এটা ফেল করে যাবে, স্টিফ ল্যাটারাল। যদি 2% দিয়ে তোমার এটা অ্যাক্টিভে ফেল করে যাবে। হ্যাঁ, তোমার এটা কত, এটা হলো এটা যদি 2% হয় তাহলে এটা হবে কত, 0.005%, তাই না? 0.005%। দিস ইজ 0.1%, দিস ইজ 0.1%। আর এখানে আর একটু বেশি লাগে, 4% ফেল করবে। তোমার 4% অফ দ্য হাইট, 4% হাইটের যদি 4% যদি ল্যাটারাল ডিফর্মেশন হয় তাহলে একটা সফট ক্লে প্যাসিভে ফেল করবে। আর এটা যদি 2% হয় যদি হাইটে, তাহলে এটা অ্যাক্টিভে ফেল করে যাবে। So these are the approximate values of LA and LP compared with the height of the wall.
আর আমাদের এই যে K0টা আমরা কিভাবে বের করি? K0 জন্য আমরা আমরা এক্সপেরিমেন্টে বের করতে পারি, বাট এক্সপেরিমেন্টে বের করতে গেলে you have to consider soil under K0 condition, which is very complicated test. হ্যাঁ, K0 কন্ডিশন আমি আমার পিএইচডি ওয়ার্কে আমি সলভে K0 কন্ডিশনে কনসিডার করানো হয়েছে, and you get the value of K0, হ্যাঁ, সেখানে বেসিক ওয়েজ সেল লাগে। সো আমরা এখানে কাজে K0 আমরা এক্সপেরিমেন্টে বের না করে রাদার এটা আমরা কিভাবে বের করব? আমরা বিভিন্ন এমপিরিক্যাল ইকুয়েশন আছে, খুব সিম্পল ইকুয়েশন আছে, যেমন তোমার কোর্স গেইন সলের জন্য 1 - sin 5 প্রাইম, এটাকে বলা জ্যাকিস ইকুয়েশন, এবং এটা খুব ভালো, এটা খুব ভালো রেজাল্ট দেয় ফর লুজ স্যান্ড। হ্যাঁ, তুমি যদি 5 প্রাইম জানো 30 ডিগ্রি, সো তুমি K0 বের করতে পারবে, খুব সিম্পল। হ্যাঁ, K0 বের করতে পারবে তুমি যদি ইন্ডেক্স প্রপার্টি থেকে বের করতে পারবা, তুমি যদি লিমিট জানো, প্লাস লিমিট জানো, তাহলে প্লাস ইন্ডেক্স, কাজে তুমি এই এক্সপ্রেশন বের করে। সো দিস আর অল এম্পিরিক্যাল ইকুয়েশন বেসড অন নিউমেরাস এক্সপেরিমেন্টস। কাজে তুমি পিআই জানলে তুমি এই ফর্মুলা দিয়ে তুমি K0 বের করতে পারবা। তার জন্য করবা তুমি এটা দিস ফর নরমালি কনসিডার্ড সয়েল। হ্যাঁ, ফর নরমালি কনসিডার্ড ক্লে সয়েল বলতে এখানে যেহেতু পিআই, তোমার স্যান্ডে তো আর পিআই থাকবে না, স্যান্ড ইজ নন প্লাস্টিক, কাজে দিস বেসিক্যালি ফর নরমালি কনসিডার্ড ক্লেজ। আর আলফানের ইকুয়েশন also function of pi, এখানে 0.19 0.233 log of pi। সো তুমি যদি pi যদি জানো, ঢাকা ক্লে pi is 21, কাজে ঢাকা ক্লে which is normally constant ঢাকা ক্লে, তাহলে কত হবে, K0 কত হবে? তুমি যদি এখানে বসিয়ে দাও, তুমি দেখবা যে অ্যারাউন্ড 0.5 এর ভ্যালু পাবে। হ্যাঁ, সো pi, সো জাস্ট তুমি যদি pi ভ্যালু জানো একটা নরমালি কনস্ট্যান্ট ক্লে, তাহলে তুমি সেখান থেকে K0 ভ্যালু বের করতে পারবে। K0 ভ্যালু বের করতে পারলে তুমি অ্যাট রেস্ট প্রেসার বের করতে পারবে। তোমার ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেসারকে তুমি K0 দ্বারা মাল্টিপ্লাই করলে ইউ গেট দ্য অ্যাট রেস্ট প্রেসার। একটা হলো তোমার ট্রাইশিয়াল সেল থেকে তুমি ট্রাইশিয়াল সিইউ বা সিরিটাস থেকে তুমি 5 প্রাইম বের করতে পারলে তুমি K0 বের করতে পারবে। হ্যাঁ, তারপরে তুমি পিআই জানলে তুমি K0 বের করতে পারবে ফর নরমালি কনস্ট্যান্ট ক্লে। আবার তোমার যদি একটা যদি ওভার কনস্ট্যান্ট ক্লে হয়, হ্যাঁ, সে একটা ওভার কনস্ট্যান্ট ক্লে, এটা ওসিআর ইজ 4 এবং এটা 5 প্রাইম মনে করো 20 ডিগ্রি, তাহলে তুমি এখানে ওসিআর 4 দিয়ে টু দি পাওয়ার sin 5 প্রাইম করে তুমি ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ K0। হ্যাঁ, তুমি এটা K0 বের করতে পারবে। So this is for normally considered clay। আর যদি for over considered clay, যদি normal considered clay হয় তাহলে OCR equal 1, তাহলে এই ইকুয়েশনটা এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এটা এখানে চলে যাচ্ছে, তাই না? কাজে তুমি যদি if you know the value of OCR for over considered clay, তাহলে তুমি K0 এই এক্সপেরিমেন্ট বের করে ফেলতে পারবা। আবার তুমি যদি একটা সলে যদি একটা নরমালি কনসিডার সলে তুমি যদি K0 জানো, সে একটা নরমালি কনসিডার সলে K0 is 0.5, হ্যাঁ, তাহলে ওই পার্টিকুলার সলে ওই একই সলে তোমার K0 কত হবে ইন দ্য ওভার কনসিস্ট স্টেট, এবং সেটা যদি K0 যদি তোমার K0 যদি 2 হয় বা 4 হয়, তাহলে তুমি এটা যদি 0.5 হয়, তাহলে তুমি এখানে OCR ইজ ওভার কনসিস্ট রেশিও, OCR ইজ 2 or 4 or 8, তাহলে তুমি সেটা বসিয়ে স্কয়ার রুট অফ OCR দিয়ে তুমি এটা সুপারস্ক্রিপ্ট K0 নরমালি কনসিডারেড টু দি পাওয়ার স্কয়ার রুট অফ OCR। কাজে তুমি এগুলা, সো দিস আর অল এম্পিরিক্যাল ইকুয়েশনস, so that you can very quickly estimate the value of K0 knowing the values of 5 prime or pi or OCR। হ্যাঁ, এগুলা জানলে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে। আর যদি একটা তোমার ধরনের একটা যদি তোমার একটা যদি তোমার কম্প্যাক্টেড যদি স্যান্ড হয়, আমরা লেয়ারে কম্প্যাক্ট করি, কম্প্যাক্টেড স্যান্ড, হ্যাঁ, তাহলে তোমার সেই কম্প্যাক্টেড স্যান্ডে তোমার K0 কত হবে? তুমি যদি লেয়ারে কম্প্যাকশন করো, তাহলে তুমি ওইটার ফিল্ডের ড্রাই ডেনসিটি আর মিনিমাম ড্রাই ডেনসিটি এগুলো যদি জানা যায়, তাহলে তুমি আর সাইড পয়েন্ট যদি তোমার এস্টিমেট করতে পারো, তাহলে ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ K0। সো দিস ইজ পার্টিকুলারলি ভ্যালিড ফর কম্প্যাক্টেড স্যান্ড। হ্যাঁ, ফর কম্প্যাক্টেড স্যান্ড একটা কম্প্যাক্টেড তুমি একটা ব্যাকফিল ইউজ করছো, তুমি স্যান্ড ইউজ করে একটা ব্যাকফিল ইউজ করছো স্যান্ড নিয়ে, which is compacted in layers, তাহলে তুমি ওখানে স্যান্ড কোন মেথডে তোমার করছো, ডেফিনেটলি স্যান্ড কোন মেথডে তুমি ওখানে ফিল্ডে গিয়ে তুমি কি করবা, তুমি ফিল্ড ডেন্সিটি বের করবা, গামা ডি ওয়েট পাবা, তারপরে ল্যাবরেটরিতে এসে তুমি এটার ওয়াটার কারেন্ট বের করবা, ওয়াটার কারেন্ট দিয়ে তুমি গামা ডি ফিল্ড বের করতে পারবা। তুমি রাবার বেলুন তুমি স্যান্ড কোন মেথডে তুমি ওইটার ওই হোলের ভলিউম বের করতে পারবা। হ্যাঁ, এগুলো মানুষই তোমাদের এটা পড়ানো হয়েছে, স্যান্ড কোন মেথডে কিভাবে ফিল্ড ড্রাই ডেন্সিটি বের করে। আর ল্যাবরেটরিতে তুমি খুব লুজ কন্ডিশনে তুমি গামা ডি মিনিমাম তুমি বের করতে পারবা। হ্যাঁ, এবং এটা রেশিও থেকে তোমরা এটা ল্যাবে বোধহয় তোমাদের ডেমনস্ট্রেশন করানো হয়েছে যে ম্যাক্সিমাম ডেনসিটি মিনিমাম ডেনসিটি অফ এ গ্রানুলার ম্যাটেরিয়াল চেকিং টেবিল দিয়ে। হ্যাঁ, এটা তোমরা পড়ছো। কাজে এক্সপ্রেশন ইউজ করে তুমি একটা কম্প্যাক্টেড স্যান্ডে তুমি K0 বের করতে পারবে। আর K0 এর টিপিক্যাল ভ্যালুজ গুলো কিরকম? তোমার K0 তোমার সফট সয়েলের জন্য K0 কম হয়,
লুজ স্যান্ডের জন্য K0 কম হবে, তোমার যত সয়েলটা ডেন্সিফাই হবে, এটা এটা যত কম্প্যাক্টেড হবে, যত স্টিফ হবে, K0 ভ্যালু তত বাড়বে এবং এটা ওসিআরও বাড়ে। কাজে তুমি দেখো একটা নর্মালি কনসেন্ট ক্লে K0 হচ্ছে 0.4 থেকে 0.7, আর যদি ওভার কনসেন্ট ক্লে হয় তাহলে এটা দেখো এটা ইট ইজ 1 ইজ মোর দ্যান 1 কম্প্যাক্টেড ক্লে which is স্টিফ ক্লে। এটা K0 ভ্যালু বেশি হবে। একটা মেশিন কম্প্যাক্টেড ক্লে, এটা K0 ভ্যালু 2 থেকে 4। লুজ স্যান্ডের K0 ভ্যালু দেখো 0.4 থেকে 0.5। নর্মালি তোমার তোমার একটা লুজ স্যান্ড, একটা নর্মালি কনস্ট্যান্ট ক্লে, এদের K0 ভ্যালু ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.5। ডেন্স স্যান্ডের K0 ভ্যালু তোমার নর্মাল লুজ স্যান্ডের চেয়ে বেশি হবে, 0.7 থেকে 1। হ্যাঁ, তুমি যদি এটাকে যদি ট্যাম্পিং করো ইন লেয়ার্স, তাহলে K0 ভ্যালু তোমার বেড়ে যাবে। ট্যাম্পিং ইন লেয়ার্স করলে এটা K0 বেড়ে যাবে, সে ইট উইল বি আপ টু 0.8। হ্যাঁ, কাজে K0 ভ্যালুগুলি তোমার কিন্তু ডিপেন্ড করে তোমার কিছু করে, তোমার এটা স্ট্রেস হিস্ট্রি, এটা কি নর্মালি কনসিডার ক্লে নাকি ওভার কনসিডার ক্লে, তোমার এটা তোমার কনসিস্টেন্সি উপর ডিপেন্ড করবে, এটা কি সফট ক্লে না স্টিফ ক্লে। হ্যাঁ, তোমার সয়েলটা কি কোয়েশনলেস সয়েল নাকি কোর্সিভ সয়েল, এবং এটা কি কি ফর্মে ডিপোজিট হয়েছে। হ্যাঁ, এটা কি তোমার লেয়ার নাকি তোমার তোমার একদম ন্যাচারাল ডিপোজিশন, নাকি তুমি এটাকে লেয়ার কম্প্রেশন করছো। হ্যাঁ, ম্যানুয়ালি তুমি লেয়ার কম্প্রেশন করছো, ফিল কম্প্যাকশন। কাজেই ম্যানার অফ ফরমেশন অফ সয়েল ডিপোজিট কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করবে, তোমার স্ট্রেস হিস্ট্রির উপর ডিপেন্ড করবে K0 ভ্যালুগুলি। এখন তোমার দেখো যে এই যে ল্যাটারাল আর্থ প্রেসার, যে আর্থ প্রেসার থিওরি, তোমার এই যে ল্যাটারাল আর্থ প্রেসার ম্যাগনিটিউড, সেটা আমরা বের করি। দেয়ার আর নাম্বার অফ থিওরিজ, যেমন ফর এক্সাম্পল তোমার কুলম্বের থিওরি আছে, র্যাঙ্কিংসের থিওরি আছে, তারপরে টার্জেগের থিওরি আছে, which is very complicated, এটা আমরা ইউজ করি না। হ্যাঁ, টার্জেগের থিওরিটা তো আমরা বেসিক্যালি ইউজ করি র্যাঙ্কিংস আর্থ প্রেসার থিওরি টু গেট দ্য ভ্যালুজ অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার। হ্যাঁ, তোমার র্যাঙ্কিংস আর্থ প্রেসার থিওরি, এবং র্যাঙ্কিং আর্থ প্রেসার থিওরিতে দেয়ার আর নাম্বার অফ অ্যাজাম্পশনস, এবং এই থিওরিটা বেসিক্যালি তোমার এটা it was proposed by Rizal and Bale, and later on বোধহয় এটাকে আরো originally proposed by Ranking, and later on it was revised by Rizal and Bale। এবং এবং এই 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 তোমার এটাকে বেসিক্যালি এটাকে আমরা কিন্তু বলি র্যাঙ্কিং থ্রি বলি, যদিও ইট হ্যাজ বিন modified by Rizal and Bale later on, হ্যাঁ, in 1910 1915। এবং এটাকে কিন্তু সবসময় আমরা একদম এক নামেই বলি, র্যাঙ্কিংস আর্থ প্রেসার থিওরি, র্যাঙ্কিংস আর্থ প্রেসার থিওরি, র্যাঙ্কিংস অ্যাক্টিভ আর্থ প্রেসার, র্যাঙ্কিংস প্যাসিভ আর্থ প্রেসার। হ্যাঁ, এবং এখানে অ্যাজাম্পশনগুলো কি কি আমরা তোমাদের অবশ্যই প্রতিদিন বলি, যে ইউ রাইট ডাউন দ্য অ্যাজাম্পশনস ইন র্যাঙ্কিং আর্থ প্রেসার থিওরি। The soil is homogeneous and semi-infinite. It is dry and cohesionless. It is dry and cohesionless. তোমার ground surface is plain এবং এটা horizontal অথবা all inclined, দুটো হতে পারে, এটা horizontal হতে পারে, inclined হতে পারে। হ্যাঁ, তোমার তোমার এটা যদি আমার একটা ব্যাকফিল হয়, তোমার এটা horizontal হতে পারে, এটা inclined হতে পারে। আর এখানে বেসিক যেটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, which is the most salient assumption, সেটা হচ্ছে তোমার or rather the principal assumption, যে এখানে এই ব্যাকফিলের সাথে তোমার যে এই ওয়ালটা, এই যে ওয়াল, ব্যাকফিল এবং ওয়াল, রিটার্নিং ওয়াল, এর সাথে যে এই যে ইন্টারফেস, সেখানে there is no friction, so there is no friction between the surface of the wall and the surface of the backfill, so there is no friction, the wall is smooth. এটাই বেসিক অ্যাজাম্পশন ইন র্যাঙ্কিংস থিওরি, যেখানে আমরা কুলম্বস থিওরিতে আমরা বলি যে there is friction between the wall and the backfill। হ্যাঁ, কুলম্বস থিওরিতে আমি তোমার ওটা তোমার আমি অলরেডি আমি দেখবা এটা। হ্যাঁ, কুলম্বসে তোমার there is friction, আর এখানে তোমার এটা তো it's obvious the soil is under a state of plastic equilibrium, the soil has failed, এবং every point within the soil mass is at the point of failure, is on the verge of failure। এবং এবং এখানে কিন্তু যখন র্যাঙ্কিংস আর্থ প্রেসারে অ্যাপ্লাই করে আমরা যখন ল্যাটারাল আর্থ প্রেসার বের করছি, তখন আমরা we consider the limiting equilibrium case. We have considered limiting equilibrium case in deriving the formula to estimate the lateral pressure. কাজে তোমরা কিন্তু এই 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 যে পাঁচটা যে assumption, 1 2 3 4 5, homogeneous, semi-infinite, dry, cohesionless, surface is plane, তার মানে ground surface is plane, এবং এটা horizontal of incline, there is no friction, it is smooth and the wall is smooth, it is frictionless, smooth মানে হচ্ছে frictionless, এবং the soil mass is under plastic equilibrium। সো কাজে আমরা বেসিক্যালি আমরা যখন অ্যাক্টিভ আর্থ প্রেসার বের করব, ল্যাটারাল আর্থ প্রেসার বের করব, ফোর্স বের করব, লাইন অফ অ্যাকশন বের করব, তখন কিন্তু আমরা
র্যাঙ্কিংস আর্থ প্রেশার থিওরি কিন্তু আমরা ডিল করবো আর কি। আর আর র্যাঙ্কিং আর্থ প্রেশার এর যে ম্যাগনিটিউড সেটা কত হবে, হ্যাঁ এটা কিন্তু এক্সপ্রেশন আছে। হ্যাঁ এটাই কিন্তু আমি তোমাদের দেখো, আমি তো তোমাদের এই দুইটা লেকচার তো লেকচার নাম্বার 24 25, হ্যাঁ 26 27 28 আমি অলরেডি তোমাদের দিয়েছি। এই দুটো লেকচারকে একসঙ্গে মার্চ করে হ্যাঁ আমি তোমাদের কিন্তু বলা হচ্ছে আর কি। তো 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 এতক্ষণ যেটা বললাম সেটা তোমার বেসিক্যালি তোমার এই দ্য কনসেপ্ট অফ প্রেশার, অ্যাক্টিভ আর্থ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার, র্যাঙ্কিংস থিওরি কি কি অ্যাজাম্পশন, এগুলো কিন্তু আমি ডিসকাস করলাম। এবং তোমার অবশ্যই আমি পরীক্ষায় বলি যে তুমি তুমি ইউ জাস্ট ব্রিফলি explain the concept of at rest pressure, active earth pressure, passive earth pressure, হ্যাঁ খুব সংক্ষেপে বলবো, একদম স্যালিয়েন্ট পয়েন্টগুলি, কোন দিকে মুভমেন্ট হচ্ছে, এটাকে ল্যাটারাল এক্সপানশন ল্যাটারাল কন্ট্রাকশন, অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এখানে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম না প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, এই জাস্ট এগুলা কয়েকটা বুলেট দিয়ে তুমি জাস্ট বলে দিলা আর কি। খুব খুব ডিসক্রাইব করতে যাবে না আর কি, তাহলে তোমার সময় 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 বেশি লাগবে। হ্যাঁ এমনি অনলাইনে পরীক্ষা তো এমনি তোমাদের সময় সময় ইয়ে থাকে, হ্যাঁ কম থাকে। সো আর তাহলে তাহলে আমরা এটা তো আমরা জানলাম যে যে হরিজন্টাল যে অ্যাক্টিভ আর্থ প্রেশারের ভ্যালু হচ্ছে তোমার কে এ গামা জেড। কে ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, আর গামা জেড ইজ দ্য ইফেক্টিভ ভার্টিক্যাল pressure or overwhelming pressure, or sigma prime p which is lateral earth pressure, which is passive earth pressure, which is kp। হ্যাঁ সোজা কথা তোমার ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেসকে তুমি তুমি কে এ দিয়ে গুণ করলে তুমি পাবে অ্যাক্টিভ প্রেশার, অ্যাক্টিভ আর্থ প্রেশার, আর কেপি দিয়ে গুণ করলে পাবে তুমি প্যাসিভ আর্থ প্রেশার। এখন হোয়াট আর দ্য ভ্যালুজ অফ কে এবং কেপি, এই ভ্যালুগুলো কত, এগুলো নিশ্চয়ই একটা একটা ডেফিনিশন আছে, এটা একটা 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 এক্সপ্রেশন আছে। হ্যাঁ একটা 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 আমি যে কে বের করবো টেকনিক্যালি আমার এর ভ্যালুটা কত, এগুলো কিন্তু বের করা যাবে। হ্যাঁ এন্ড দিস আর ফাংশনস অফ দা 5 প্রাইম উপর ডিপেন্ড করে, কে এ ভ্যালু এবং কেপি ভ্যালু এগুলো ডিপেন্ড করে তোমার সয়েলের ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপর ডিপেন্ড করে। তাহলে ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এই ভ্যালুগুলো আমি তোমাদের এটা আগে দেখেছি। হ্যাঁ তোমার এটা হলো তোমার অ্যাট রেস্ট প্রেশার, এবং এটাকে আমি প্রথমে কি ধরতেছি তোমার কোয়েশনলেস সয়েল, দ্য সয়েল ইজ কোয়েশনলেস, ঠিক আছে। তাহলে কোয়েশন সয়েলে তোমার এই ফেল এনভেলপ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। হ্যাঁ তাহলে তোমার এই যে সিগমা প্রাইম ভি, এটাকে কেজি দিয়ে গুণ করলে তোমার কি হবে, at rest pressure the soil will not fail। আর এটাকে যদি তুমি কে এ দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে, কে পাবে, তাহলে এটা ফেল করলো। সো দিস ইজ দ্য সিগমা প্রাইম এ which is the active earth pressure। আর এবং এটা ডেফিনেটলি তোমার দিস ইজ মাচ লেস দ্যান সিগমা প্রাইম ভি, ইট ইজ অলসো লেস দ্যান K0 at rest pressure চেয়েও এটা কম, তাই না, এটা অ্যাক্টিভ প্রেশার চেয়েও কম। আর তোমার যখন প্যাসিভে যখন ফেল করবে তখন তোমার এটা আস্তে আস্তে ল্যাটারাল প্রেশার আস্তে আস্তে বাড়বে, বেড়ে যখন এই এনভায়রনমেন্ট টাচ করবে তখন ইট উইল ফেল। এট দ্যাট টাইম দিস ইজ দ্য ভ্যালু অফ সিগমা প্রাইম পি। তাহলে এখন আমাদের সিগমা প্রাইম পি আর সিগমা প্রাইম এ এদের এক্সপ্রেশনটা কি, এটাই তোমাকে এটাই আমরা আসলে দেখবো। What are the expressions for sigma prime A and sigma prime phi for a cohesionless soil and also for cohesive frictional soil, C5 soil? এদের জন্য সিগমা প্রাইম এ এবং সিগমা প্রাইম ভি এর ভ্যালুগুলি কত, এটা অনেক সময় আমি তোমাদের ছোট ছোট এক্সপ্রেশন ডিরাইভ করতে বলা হয়। হ্যাঁ তোমাকে যদি বলা হয় তুমি সিগমা প্রাইম পি এর এক্সপ্রেশন বের করো ফর কোহেশনলেস সয়েল, তাহলে তুমি 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 একটুকু টাকা দরকার নেই, তুমি যা একটুকু আঁকবে, একে তুমি এটা দিলা, এটা হচ্ছে তোমার রেডিয়াস, এটা হলো 5 প্রাইম। তাহলে আমাদের দেখো sin 5 প্রাইম ভ্যালু কত, এটা রেডিয়াসের ভ্যালু কত, এই রেডিয়াসে কত, এটা যে সিগমা প্রাইম এ আর সিগমা প্রাইম ভি, তাহলে সিগমা প্রাইম ভি মাইনাস সিগমা প্রাইম এ বাই 2। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস, ঠিক আছে। আর আর এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত তোমার, সরি এই ভ্যালুটা কত, এটা হচ্ছে তোমার এই এখান থেকে একটুক, তাই না, যখন যখন ফেল করতেছে, তো সেই ভ্যালুটা কত, এটা হলো তোমার এটা হচ্ছে তোমার কত, এখান থেকে একটু হচ্ছে সিগমা প্রাইম এ, এখান থেকে একটু হচ্ছে তোমার সিগমা প্রাইম এ, আর একটু হচ্ছে তোমার সেন্টার পর্যন্ত কত, দিস ইজ দ্য রেডিয়াস। তো রেডিয়াস ইজ সিগমা প্রাইম ভি মাইনাস সিগমা প্রাইম, এখানে রেডিয়াস গুলো দেখতেছো কত, দিস ইজ সিগমা প্রাইম। আমি কিন্তু আই এম ডিলিং উইথ দিস সার্কেল, এটা না, এটা না, কিন্তু আই এম ডিলিং উইথ দিস সার্কেল, এই সার্কেল নিয়ে কাজ করতেছি কিন্তু। কাজেই এটা রেডিয়াস হচ্ছে সিগমা প্রাইম ভি মাইনাস সিগমা প্রাইম এ বাই 2। হ্যাঁ আর আর এটা আর এখানে হলো সিগমা প্রাইম এ, তার সাথে তুমি এটা যোগ করছো, তাই না, তুমি কি যোগ করছো তার সাথে তোমার এই রেডিয়াস যোগ করছো, which is sigma prime v minus sigma prime 2। তাহলে এটাকে এখন সিম্পলিফাই করো, ঠিক আছে, এটাকে আমি সিম্পলিফাই করলে তোমার দেখো এটা 2 বাদ দিয়ে দিলাম,
তোমার তাহলে এখানে এটা এখানে দেখো এটা কি হলো, যে এটা সিগমা প্রাইম, এটা তো ঠিকই আছে, আর এটা সিগমা প্রাইম এ প্লাস সিগমা বি মাইনাস সিগমা এ বাই 2, এটা যোগ করলে কি হবে, সিগমা প্রাইম এ প্লাস সিগমা প্রাইম বি, তাই না? এটা সিগমা এ বাই সিগমা প্রাইম এ, আর এটা হলো তুমি যে করো 2 সিগমা প্রাইম এ, তার নিচে 2 থাকলো, তাহলে তোমার 2 সিগমা ভি মাইনাস সিগমা, তাহলে সিগমা প্রাইম এ প্লাস সিগমা বি বাই 2 হবে, তাই না? তাহলে এটা হলো, তাহলে হাফ বাদ দিলা, তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশন sin sin প্রাইম, এটাকে মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে সিগমা প্রাইম এ 1 প্লাস 5 প্রাইম, এটা করলে তুমি সিগমা প্রাইম এ তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এখন তুমি কি পেলা দেখো, তুমি সিগমা প্রাইম এ তুমি পাচ্ছ, তুমি 1 minus sigma prime 1 minus sin pi prime divided by 1 plus psi prime multiplied by sigma prime v। তাহলে এই যে কনস্ট্যান্টটা, এটাকে আমি বলছি কে এ, ঠিক আছে? সো দিস ইজ কে এ। তাহলে সিগমা প্রাইম এ ইকুয়াল টু কে এ সিগমা প্রাইম ভি। তাহলে কে এর ভ্যালুটা কত হলো? তাহলে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার? 1 minus sin phi prime by 1 plus sin phi prime। phi prime জানা থাকলে এটা বের করতে পারবো। এবং ফ্রম ট্রিগোনোমেট্রি এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 5 প্রাইম বাই 2। কাজেই অ্যাক্টিভ আর্থ প্রেসার ইকুয়াল টু কে এ সিগমা প্রাইম ভি। সিগমা প্রাইম ভি তুমি জানবে, তুমি হাইট জানলে, গামা জানলে তুমি জানবে, আর কে বের করবে তুমি এই এক্সপ্রেশন থেকে 1 minus sin 5 prime by 1 plus sin prime, অথবা ঘর থেকে tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 5 প্রাইম বাই 2। আর এটারই তোমার যদি প্যাসিভ প্রেসার করো তাহলে কি হবে, R2। তো R2 কত হবে? R2 হবে তোমার, R2 কত, এইটা রেডিয়াস কত, সিগমা প্রাইম পি, তখন এটা বড়, তখন ছিল এটা বড়, এখন হচ্ছে সিগমা প্রাইম পি বড়, তখন কি করেছিলাম, সিগমা প্রাইম ভি মাইনাস সিগমা প্রাইম এ করছিলাম, এখন করবা সিগমা প্রাইম পি মাইনাস সিগমা প্রাইম ভি বাই 2 ইজ দ্য রেডিয়াস। আর এখান থেকে, আর এই ভ্যালুটা কত, ও ডিটা কত, ও ডি হচ্ছে তোমার ও ই which is সিগমা প্রাইম ভি, তার সাথে এই রেডিয়াসটা যোগ করবা, তাই না? which is again সিগমা প্রাইম পি মাইনাস সিগমা প্রাইম ভি বাই 2। তো সেটাই এখানে করছি, দেখছো? এই দেখো, এই যে এটা হলো রেডিয়াস, সিগমা প্রাইম ভি প্লাস রেডিয়াস। তাহলে এটাকে সিম্পলিফাই করলাম, হ্যাঁ এটাকে আমরা সিম্পলিফাই করলাম। তাহলে এখানে দিস প্লাস প্লাস দিস, ওখানে ছিল জাস্ট একটু ডিফারেন্স ছিল, এখানে ছিল তোমার এ প্লাস ভি, এখানে আসছে পি প্লাস ভি প্রাইম। কাজে এখানে তুমি ক্রস মাল্টিপ্লাই করলা, তখন দেখো, তখন পিটা ইয়ে করলে তোমার 1 এটা আসছে, এখানে এটা কমন আসছে, তখন জাস্ট এটা রিভার্স হয়ে গেছে, এটা ইনভার্স হয়ে গেছে। সো এটাকে যদি আমি বলি, this coefficient is এটাকে যদি আমি কেপি বলি, which is coefficient of passive earth pressure, তাহলে কেপি হচ্ছে তোমার, কেপি হচ্ছে 1 plus sin 5 prime by 1 minus sin prime। এবং এখান থেকে যেটা নোটিস হবে সেটা হচ্ছে তোমার কেপি is 1 by কে or কে is 1 by কেপি। কারণ যে কে জানলে তোমার কেপি এটা ইনভার্সলি বের হয়ে যায়, তাহলে তোমার আর এত এক্সপ্রেশনও লাগে না। হ্যাঁ, আর তুমি যে এক্সপেরিমেন্ট বের করতে চাও, তাহলে তুমি হয়তো একটা প্যাসিভ আর্থ প্রবলেম করছো, তুমি হয়তো কেপি বের করবা, তুমি তাহলে কেপি 1 plus কেপি দিয়ে এটা বের করতে পারবা। আর এটা সমান কি হয়, প্লাস, এখানে কিন্তু প্লাস আসে, ঠিক আছে? এখানে কি আসে, এখানে কেপি আসে তোমার tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কেপি। তাহলে তোমার এখানে, সো দিস এই এক্সপ্রেশনটা কার জন্য, ফর কোহেশনলেস সয়েল, দিস ফর কোহেশনলেস সয়েল। হ্যাঁ, তাহলে আমরা সিগমা প্রাইম এ, এটাকে অনেক সময় বলি আমরা পি এ বলি, হ্যাঁ, আর এটাকে বলি পিপি, হ্যাঁ, প্যাসিভ আর্থ প্রেসার, আর পি এ হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার। সিগমা প্রাইম এ অথবা পি এ, সিগমা প্রাইম পি অথবা পিপি। আর তোমার যদি এটা যদি সিফাই সয়েল হয়, তাহলে তোমার এখানে একটা ইন্টারসেপ্ট হবে, কাজে এক্সপ্রেশন একটু বড় হবে, জাস্ট এই ডিফারেন্স একটু বড় হবে, মানে দেয়ার ইজ ইন্টারসেপ্ট। একই সাইকেল নিয়ে কাজ করছি, আমি এই সাইকেল নিয়ে কাজ করব, সো R1 একই থাকবে, R1 একই থাকবে, কিন্তু এই ভ্যালুটা কত হবে, sin 5 প্রাইম, এই ভ্যালুটা হবে FO প্লাস কি, প্লাস OC। আবার OCটা আমরা আগে দেখলাম, OC ছিল সিগমা প্রাইম এ প্লাস এটা অর্ধেক, এবং এটা অর্ধেকটা কত হয়, এটা অর্ধেকটা হয় তোমার যেটা, আর এটা কত, FO কত, সি প্রাইম প্লাস 5 প্রাইম সিগমা প্রাইম এ, আর এটার ডিভাইড অফ দ্য রেডিয়াস। কাজে এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে হয় হলো এটা, তাই না? এই দুটো যোগ করলে কত হয়, সিগমা প্রাইম এ প্রাইম প্লাস প্রাইম বাই 2 আর সি প্রাইম প্লাস 5 প্রাইম। তাহলে তুমি এখন এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে এটা ইকুয়াল 2, এটা 2 সি প্রাইম হবে, এটা 2 বাদ দিয়ে দিলা, তাহলে এখানে সিগমা প্রাইম বি, এটা আসলো, তুমি ক্রস মাল্টিপ্লাই করলা, তখন তোমার এদিকে দেখো, এদিকে কিন্তু কি আসছে একটা দেখো, যে 2 সি প্রাইম cos 5 প্রাইমটা আসছে, এবং এখানে sin প্রাইম গুণ করলে তোমার কত হয়ে যাচ্ছে, cos 5 প্রাইম হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি সিম্পল ডেরিভেশন, এটা তোমাদের জন্য ইজ ভেরি সিম্পল। হ্যাঁ,
সো খুব বাট একটু কেয়ারফুলি করতে হবে আর কি। কোনটা বাম দিকে রাখবা, কোনটা ডান দিকে রাখবা। সিগমা প্রাইম এটাকে বাম দিকে রাখবা, কাজে এটা এখানে কমন নিলাম, এটা এখানে এখানে 1 - কম আসছে, ঠিক আগের মতোই আসতেছে। এটার সাথে কি যোগ হচ্ছে, এটার সাথে জাস্ট এটা অ্যাড হচ্ছে, কতখানি অ্যাড হচ্ছে, -2 প্রাইম cos 5 প্রাইম 1 + sin 5 প্রাইম। কাজে তাহলে তাহলে এটা তো আমার কে এ, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার tan of 45 ডিগ্রি - 5 প্রাইম বাই 2, আর কে এটা কত হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি - 5 প্রাইম বাই 2। তাহলে এটা কি হচ্ছে, তাহলে দিস ইজ রুট অফ কে এ, তাই না? আমার 1 - sin 5 প্রাইম বাই 1 + sin 5 প্রাইম হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি - 5 প্রাইম বাই 2। তাহলে আমার তাহলে আর cos 5 প্রাইম বাই 1 + sin 5 প্রাইম হচ্ছে তোমার tan 45 ডিগ্রি - 5 প্রাইম বাই 2। তাহলে এই ভ্যালুটা কত? দিস ইজ স্কয়ার রুট অফ কে এ। কাজে তাহলে তাহলে আমাদের এক্সপ্রেশন কি হচ্ছে, ফর C5 সয়েল সিগমা প্রাইম এ অথবা প্যাসিভ আর্থ প্রেসার কে এ সিগমা প্রাইম ভি -2 C প্রাইম রুট কে এ, তাই না? রুট অফ tan স্কয়ার অথবা মানে রুট কে এ, tan এটা রুট অফ tan স্কয়ার, সো রুট কে। সো এই দিস দ্য এক্সপ্রেশন, কাজে এটা তোমাদের মনে রাখতে হবে। ফর গ্রানুলার ব্যাকফিল PA = সিগমা কে এ সিগমা ভি প্রাইম, বাট ফর C5 ব্যাকফিল তার সাথে কি করতে হবে, -2C প্রাইম রুট কে এ, তার সাথে কি করতে হবে, -2C প্রাইম রুট কে এ। এখন তুমি যদি এই সিগমা প্রাইম পি এর এক্সপ্রেশন বের করতে চাও ফর C5 সয়েল, তাহলে আই উইল ওয়ার্ক উইথ দিস সার্কেল, এই সার্কেল নিয়ে কাজ করবা। তাহলে 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 তোমার এই হচ্ছে এনভেলপ। তাহলে sin 5 প্রাইম কত হবে, R2/FD। তাহলে R2 এর ভ্যালু কত, সিগমা প্রাইম P - সিগমা প্রাইম V বাই 2। আর FD এর ভ্যালু কত, FO অলরেডি আমরা জেনে গেছি কত, সেটা C প্রাইম cos 5 প্রাইম। আর তার সাথে কি করবা, সিগমা ভি প্রাইম, তার সাথে আরো কত যোগ করবা, FO, তার সাথে OE which is sigma p prime, তার সাথে ED is sigma prime P - sigma prime V by 2। তো সেটাই এখানে লেখা আছে, দেখো যে এখানে দেখো FO plus OE plus ED, তাহলে C প্রাইম এটা সিগমা প্রাইম V, আর এটা অর্ধেক। তাহলে তোমার এটা এটা এই দুটা যোগ করলে কি হয়, সিগমা প্রাইম V plus সিগমা প্রাইম T by 2 এটা। আর এটা তো রেডিয়াস যাই আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করে ক্রস মাল্টিপ্লাই করো। বাম পাশে তুমি সিগমা প্রাইম পিটাকে নিয়ে রাখো। সো তো এটা নিলে এটা এইভাবে 1 - 5 কমন আসছে, এখানে 1% কমন আসছে, আর এখানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। এখানে ছিল মাইনাস, এখানে যখন ট্রান্সফর্ম করছো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, তখন এটা হয়ে গেছে মাইনাস, আর এখানে হয়ে গেছে প্লাস। এখানে হয়ে গেছে প্লাস। আর তাহলে তোমার এক্সপ্রেশন হচ্ছে তোমার দিস এক্সপ্রেশন +2C প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার কেপি, আর এটা হচ্ছে তোমার tan স্কয়ার 45 ডিগ্রি + 5 প্রাইম বাই 2, সো হুইচ ইজ রুট অফ কেপি, তাই না? তোমার কেপি ভ্যালু কত, 1 + sin 5 প্রাইম বাই ডিভাইড বাই 1 - sin 5 প্রাইম sin 5 প্রাইম অথবা tan স্কয়ার 45 ডিগ্রি + 5 প্রাইম বাই 2। কাজে তোমার এখানে হচ্ছে এটা, তাহলে দিস ইজ রুট অফ কেপি, দিস ভ্যালু ইজ রুট অফ কেপি। তাহলে আলটিমেটলি আমাদের এক্সপ্রেশন কি হচ্ছে, দেখো এখানে কেপি এটা ঠিকই আছে, আর +2C প্রাইম এখানে ছিল আগে ছিল। দেখো যদি কম্পেয়ার করো অ্যাক্টিভ এবং প্যাসিভ, যদি কম্পেয়ার করো দেখো এখানে কে এ ওখানে কেপি এটা ঠিকই থাকবে, এখানে -2C প্রাইম ওখানে +2C প্রাইম, এখানে রুট কে ওখানে রুট কেপি। হ্যাঁ, কাজে মনে রাখো খুব সোজা। হ্যাঁ, প্যাসিভ আর্থ প্রেসারের সময় তো অবশ্যই প্যাসিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট আসবে না, আর অ্যাক্টিভ আর্থ প্রেসারের সময় অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট আসবে। কাজে এই যে চারটা এক্সপ্রেশন, হ্যাঁ এই যে চারটা এক্সপ্রেশন, P = K সিগমা V প্রাইম, হ্যাঁ PP = KP সিগমা V প্রাইম, P = KA সিগমা V প্রাইম -2C প্রাইম KA ফর C5 ব্যাকফিল। কাজে তোমাকে যদি এটা দেওয়া হয়, তুমি খালি একটু আগে খালি একটু করবা, কিন্তু কতক্ষণ লাগবে, তাই না? তোমাকে যদি বলা হয় তুমি PP এর এক্সপ্রেশন ডিরাইভ করো ফর C5 ব্যাকফিল, তাহলে তুমি একটু কাটবা, তোমার তো এত ডিটেল আঁকা দরকার নেই, তুমি শুধু এই সিগমা ভি প্রাইম একে তুমি এখান থেকে বাড়াই দিয়ে দেন এটা আঁকবা, তারপর তুমি R2 বাই এই ভ্যালু নিবা। হ্যাঁ, তাহলে তোমার পিপি হবে কেপি সিগমা প্রাইম ভি +2C প্রাইম কেপি। আর এখানে যেটা তোমার নোটিসেবল সেটা হচ্ছে তোমার এটা জিনিস খেয়াল করো যে তোমার এখানে তোমার যদি সিগমা প্রাইম ভি হচ্ছে তোমার যখন জেড 0, সিগমা এটা সিগমা প্রাইম ভি কি গামা জেড, তাহলে জেড যখন 0 হবে তখন পি এর ভ্যালু কত, এটা নেগেটিভ ভ্যালু আসে, তাই না?
যেটা তোমার অ্যাক্টিভ আর্থ প্রেসার বেলায় হয় আর কি। অ্যাক্টিভ আর্থ প্রেসার দেখছো, যখন Z0 এখানে Z0, তাই না? তোমার Z0 কোথায়? Z0 হচ্ছে তোমার এখানে Z0, এই জায়গায় Z0, এখানে Z ইকুয়াল Z, এখানে Z ইকুয়াল টু হাইট অফ দ্য টোটাল হাইট। যখন Z0 তখন 2c প্রাইম কে এ, আর যখন Z টোটাল হাইট তখন গামা জেড কে ওই ফুল এক্সপ্রেশনটা আর কি, তখন তোমার ফুল এক্সপ্রেশন লিখলাম। কাজে তোমার এখানে নেগেটিভ, এখানে এটা পজিটিভ। কাজে তোমার দেখো এখানে একটা তোমার এখানে তোমার যে ইন্টারসেকশন যেখানে তোমার অ্যাক্টিভ আর্থ প্রেসার 0, তাহলে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোথায় 0? তাহলে কোন 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 হাইটে, ওয়ালের কোন হাইটে অ্যাক্টিভ আর্থ প্রেসার 0? তাহলে সেখানে আমি কি করব, আমি পিএ যদি 0 বসাই তাহলে আমি যে ভ্যালুটা পাবো, হ্যাঁ আমার যদি দিস ইজ এক্সপ্রেশন ফর পিএ, তাই না? দিস ইজ এক্সপ্রেশন ফর পিএ, হ্যাঁ। আর গামা প্রাইম জেড এগুলো সিগমা প্রাইম ইজ গামা জেড, তাহলে পিএ যদি 0 হয় তাহলে পিএ যদি 0 বসায় দাও তাহলে জেড এর ভ্যালু কত হচ্ছে? দেখো জেড এর ভ্যালু কত হচ্ছে, পিএ 0 হলে জেড এর ভ্যালু হচ্ছে তোমার প্লাস 2c প্রাইম বাই রুট কে ডিভাইড বাই কে এ, তাহলে রুট কে বাই কে এ, তাহলে এটা রুট কে এ। সো দিস ইজ এক্সপ্রেশন ফর জেড at which this is the expression for height of the wall from the top at which the active earth pressure is 0, active earth pressure is 0। এবং এইটাকেই বলা হয়, এটাকে আমি হয়তো পরে বলবো তোমাদের, এই হাইটটাকে বলা হয় তোমার হাইট অফ টেনশন ক্র্যাক, ডেপথ অফ টেনশন ক্র্যাক অর টেনশন ক্র্যাক। এবং রুট কে টা কি? রুট কে হচ্ছে তোমার এই যে এটার tan of 45 ডিগ্রি মাইনাস 5/2, যেটা যেহেতু কে হচ্ছে তোমার tan স্কোয়ার মানে 45/2, আবার এটাকে যদি তুমি উপরে নিয়ে যাও যে 1 by this, তো এটাকে যদি ইনভার্স করো তাহলে এটা হয়ে যায় প্লাস। সো দিস সো you either you remember this expression or this expression for z at the depth at which active earth pressure is 0. At the top it is negative, at some depth it is 0, and then it increases, and at the bottom the value is gamma z ka minus 2c prime root ka। তো এই কনসেপ্টটাই এটাই এখানে একটু সামারাইজ করা হচ্ছে আর কি। এটা আমি অলরেডি বলছি যে এই যে এইচসি, হ্যাঁ এই এইচসি যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, হ্যাঁ 2c প্রাইম বাই গামা tan 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2 অথবা রুট অথবা 1 বাই রুট কে এই যেটাই বলো আর কি। তার মানে যে এই যে আপনার সার্টেন ডেপথ তোমার এখানে টেনশন কাজ করতেছে, সার্টেন ডেপথ there is a টেনশন ফোর্স কাজ করতেছে, এবং সয়েল ইজ ভেরি উইক ইন টেনশন, সয়েল টেনশন নিতে পারে না। কাজে that part of the pressure becomes ineffective, that part of the wall becomes ineffective, that part of wall is ineffective in supporting the backfill। এবং এইটাকেই বলা হচ্ছে তোমার ডেপথ অফ টেনশন ক্র্যাক, এটাকে বলা হচ্ছে ডেপথ অফ টেনশন ক্র্যাক। এখন তুমি যদি এখন এখান থেকে তুমি যদি এটা যদি এইচসি হয় তাহলে ঠিক এর আরো একটা এইচসি তে তুমি যাও তাহলে এটা 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 এখানে যে টোটাল ফোর্স হবে আর এখানে যে টোটাল ফোর্স হবে, এটা যদি নেগেটিভ হয় যদি পজিটিভ হয় তাহলে দে উইল ক্যান্সেল, তাই না? তোমার এর এই যেখানে 0 তার চেয়ে তুমি যদি আরো এইচসি নিচে যাও তাহলে সেখানে টোটাল প্রেসার যা হবে আর আর এই উপরে যে টোটাল প্রেসার যা হবে, তুমি যদি প্লাস মাইনাস করো তাহলে টোটাল ফোর্স উইল বি 0, বিকজ এটা নেগেটিভ প্রেসার ডায়াগ্রাম পজিটিভ প্রেসার ডায়াগ্রাম সেম হাইট পজিটিভ প্রেসার ডায়াগ্রাম নেগেটিভ প্রেসার ডায়াগ্রাম। তাহলে তুমি যদি আপ টু ডেপথ অফ 2h from the top of the wall তোমার টোটাল প্রেসার অর টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়াল ইজ 0। তার মানে কি? তাহলে আপ টু ডেপথ অফ 2hc তোমার আসলে ওখানে ভার্চুয়ালি থিওরিটিক্যালি ওখানে কোনো ওয়াল লাগবে না, এবং এটাকে আমরা বলি আনসাপোর্টেড হাইট। হ্যাঁ থিওরিটিক্যালি তোমার ফর দ্যাট, হ্যাঁ তোমার যদি অ্যাক্টিভ প্রেসার যদি ফেল করে থিওরিটিক্যালি কিন্তু ফর এ হাইট অফ 2hc ইউ ডোন্ট রিকোয়ার এনি রিটার্নিং স্ট্রাকচার, ইউ ডোন্ট রিকোয়ার এনি রিটার্নিং ওয়াল, বিকজ ওখানে তোমার টোটাল প্রেসারটা প্লাস মাইনাস হয়ে 0 হয়ে যায়। এবং সেটাকেই বলা হচ্ছে HU, ক্যাপিটাল HU, যেটাকে বলা হচ্ছে আনসাপোর্টেড হাইট অফ দ্য ওয়াল অথবা আনসাপোর্টেড হাইট অফ এন এক্সকাভেশন। তুমি একটা এক্সকাভেশন করো তাহলে হোয়াট উইল দ্য আনসাপোর্টেড হাইট? কাজে অতখানি হাইট তুমি 2hc পর্যন্ত তুমি উইদাউট এনি ব্রেসিং, উইদাউট এনি রিটার্নিং ওয়াল ইউ ক্যান ক্যারি অন এক্সকাভেশন। হ্যাঁ তুমি এক্সকাভেশন তুমি করতে পারবা। তাহলে আমাদের এখানে তাহলে কনক্লুশন হচ্ছে তোমার যে আমাদের একটা unsupported height of the wall or unsupported height of excavation is 2hc, where hc is the depth of tensile crack or depth of tensile crack। tensile crack ও বলা হয়, tension crack ও বলা হয়। এবং hc এর এক্সপ্রেশন কি? this is expression for hc 2c prime by gamma tan 40 degree plus 5 prime by 2।
অথবা তুমি এটা 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 মনে রাখতে পারো যে 2 সিগমা গামা 1 ডিভাইড বাই রুট কে এবং রুট 1 ডিভাইড রুট কে তুমি বের করে নিলে আর কি 5 জানা থাকলে, এবং সেটাকে সিম্পলিফাই করলে কিন্তু এটা হয় আর কি। যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় সেভাবে মনে রাখবা আর কি। তো 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 ডেপথ অফ টেনশন ক্র্যাক তার মানে কি, তোমার soil is very weak in tension, it can resist a small amount of tension, and beyond this crack develops within the backfill soil and the retaining wall. As such, in this depth হবে HC is termed as depth of tension crack. এইটা হবে না, as such this depth is termed as depth of tension crack. এবং এবং এখানে so the depth from the surface of the backfill up to the level where the active earth pressure is 0 is termed as depth of tension crack, তাই না? মানে টপ থেকে যতটুকু পর্যন্ত অ্যাক্টিভ আর্থ প্রেসার 0 সেই ডেপথটাকে আমরা বলছি ডেপথ অফ টেনশন ক্র্যাক। এবং এখন তুমি দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদি পিওরলি কোহেসিভ সয়েল হয় তাহলে তোমার সি প্রাইম ইজ 0, সি প্রাইম থাকবে না, সি প্রাইম তখন হয়ে যাবে আনব্রেইন শিয়ার স্ট্রেন্থ এসইউ, আর 5 প্রাইম ইজ 0, 5 is 0, 5-0 condition, short মানে unbrain condition, 5-0 analysis. If you do a short term analysis for a retaining wall which is retaining a very soft clay backfill, সেখানে তোমার এবং unbrain condition short term analysis, তখন তোমার what is the depth of tension crack, তখন তুমি 5-0 condition অ্যাপ্লাই করবে। 5-0 হলে তোমার এটা এক্সপ্রেশনে কি হয়ে যায়, তোমার 5-0 হলে তোমার এটা 0 হলে এটা tan 4 is 1, আর তখন সি প্রাইমটা কি হয়ে যাবে, সি প্রাইম উইল বি 5-0 হলে সি প্রাইম উইল বি আনব্রেন শিয়ার স্ট্রেন্থ and 5 prime equal to 0. So k a equals to 1, k is 1, or এটা 1, or root k is also 1, k is 1, root k is also 1. এই যে এটা আগে বের করছিলাম, কাজে তখন তোমার ছিল 2 গামা, তখন ছিল তোমার 2 সি প্রাইম বাই গামা tan অফ এত, এখন এটা হয়ে গেছে 1, আর সি প্রাইম হয়ে গেছে এসইউ। তাহলে 5-0 কন্ডিশন তোমার এক্সপ্রেশনটা অনেক সিম্পলিফাইড হয়ে গেছে। সো 2 এসইউ বাই গামা ইজ ইওর হাইট ডেপথ অফ টেনশন ক্র্যাক, আর আনসাপোর্ট হাইট হবে তোমার তার ডাবল, তার টুয়াইস দ্য ডেপথ অফ টেনশন ক্র্যাক which is 4 এসইউ বাই গামা। তো এই এতটুকুই বোধহয় আমি, তোমাদের এতটুকুই তোমার এই তোমার লেকচার নাম্বার কত 24 and 25, 26, 27, 28। আমি তোমাদের আসলে বেসিক্যালি আমি তোমার ইয়ের উপরে কয়টা লেকচার দিয়েছি, 5টা। এটা কিন্তু তোমার সব ইয়ে পরে কিন্তু এটা দিচ্ছি, যেহেতু এটা আমার করানো হয়ে গেছে। এই দুটো লেকচার কিন্তু আমি পরে দিচ্ছি। কাজে এই জন্য কিন্তু আমি বলছি তোমাদের অলরেডি ওগুলো দিয়ে দেওয়া হয়েছে 26, 27, 28। কাজে আমি তোমার এই লেকচারটা খুব ভালো মতো ইয়ে করবা, এটা আমি তোমাদের আপলোড করে দেবো কুইকলি। এবং এটা তোমরা, এবং আমি এটাকে করবো তোমার লেকচার নাম্বার 24 and 25। এটাকে আমি রিনেম করবো অ্যাজ কি বলবো এটাকে, this will be termed as আবার মানে নতুন করে করা রেকর্ডেড, নিউলি রেকর্ডেড আর কি, শুধু লাইভ হয়নি আর কি। তো ঠিক আছে তাহলে, তাহলে আমরা তাহলে এখানে শেষ করি। আমি তোমাদের এই রেকর্ডটা আমি তোমাদের দিয়ে দিব, and this will be termed as lecture number 24 and 25. তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো থাকো, তোমাদের শুরু হয়ে যাবে খুব শিগগিরই। সো আর তোমাদের অ্যাসাইনমেন্টটাও তো ডিউ হয়েছে, তোমরা গতকাল মোস্টলি দিয়ে দিছো। যারা অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবারের মধ্যে রাতের মধ্যে দিতে পারো নাই, তারা শুক্রবার, আজকে আমি যে দিচ্ছি এখন টুডে ইজ ফ্রাইডে, এবং তোমরা এটা আমাকে ইমেলে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি তোমার বোধহয় প্রায় 186 টার্ন ইন আউট অফ 200। অল্প স্টুডেন্ট হয়তো ইয়ে করতে পারে। আমি তোমাদের বলছিলাম যে 5টা মধ্যে দিয়ে দেওয়ার জন্য আর কি। তো ঠিক আছে, তোমরা তাহলে ওইটা যারা দিতে পারেন তারা ইমেলে দিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তাহলে আমি তাহলে এখানে শেষ করি।